তুমি ফ্রেশ হয়ে নিতে পারো, আমার কিছু কাজ আছে, আমি কাজ শেষ করে আসছি। কথাটা বলে সে আমার জবাবের অপেক্ষা না করে চলে গেল। আমি তাকে দেখতেও পারলাম না। কেন যেন খুব ঘৃণা লাগছে চোখ তুলে ওই মানুষটার দিকে তাকাতে। না, তাকে নয়, ঘৃণা লাগছে নিজেকে। তাই চোখ তুলে তাকাতে পারিনি, দেখতে পারিনি কোন মানুষটার হাতে নিজের সর্বনাশ করতে আসলাম। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম, ভাবতে লাগলাম কি করছি আমি। মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছি। একজনেরটাকে আমার হুঁশ ফিরল। ম্যাম, শুনছেন? জি বলেন। স্যার এটা আপনার জন্য পাঠিয়েছে। আপনি ফ্রেশ হয়ে পড়ে নিন। আর ডিনারে কি খাবেন? পানি। মানে? গলাটা শুকিয়ে গেছে, একটু পানি হবে প্লিজ। শিওর ম্যাম। মেয়েটা আমাকে পানির গ্লাস এগিয়ে দিতে দিতে আবার বলল, ম্যাম, বললেন না ডিনারে কি খাবেন? আমি আবার ভাবনায় পড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি আর কি খাবো? খাবে তো আজ রাতে ওই লোকটা আমায়। মেয়েটার ডাকে আবার ফিরে এলাম। ম্যাম, আবার কি ভাবছেন? না, কিছু না। কি বানাবো আপনার জন্য? আমি কিছুই খাবো না। সে কি কথা? সত্যি খিদে নেই আমার। বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছেন। সমস্যা নেই, আমি নিজেই আপনার জন্য স্পেশাল কিছু তৈরি করছি। আপনি ফ্রেশ হয়ে নিন। বলে মেয়েটা চলে গেল। মেয়েটা দেখতে অনেক মায়াবী, খুব লক্ষ্মী বোঝা যাচ্ছে। মেয়েটা চলে যেতেই আমি শাওয়ার নিয়ে এলাম। মেয়েটা আমাকে একটা কালো সিল্কের শাড়ি দিয়ে গেছে। মেয়েটা নয়, ওই লোকটা পাঠিয়েছে। শাওয়ার নিয়ে শাড়িটা পরে নিলাম। আমার মুখে কোনো সাজ নেই, ভেজা চুলগুলো ছেড়ে দিলাম। ছোটবেলা থেকেই আমার চুলের অনেক শখ, তাই খুব যত্ন করতাম নিজের চুলের। ভেজা চুলগুলো ছাড়তেই কোমরের নিচে গিয়ে পড়ল। আমার সবচাইতে পছন্দের জিনিস আমার চুল। সবাই বলে আমার বর নাকি আমার চুলের পাগল হবে, সে নাকি সর্বক্ষণ আমার চুল হাতড়াবে। আমার পোড়া কপালে আর তাজ উঠল না। বাহ, বেশ লাগছে তো দেখতে। পিছনে ঘুরেই দেখলাম ওই মেয়েটা। আমি বললাম, না দেখে কিভাবে বুঝলেন? যার চুল এত সুন্দর, সে যে কতটা সুন্দর হতে পারে তা বোঝাই যায়। আমি সুন্দর? 1 মিনিট প্লিজ। মেয়েটা আমাকে 1 মিনিট বলে খাবারের ট্রলিটা রেখে কোথায় যেন চলে গেল। 1 মিনিট পরে আবার ফিরে এলো, মনে হয় দৌড়ে এসেছে। দেখি তো। আমি মেয়েটার দিকে তাকাতেই ও আমার কপালে কিছু একটা দিয়ে আমাকে পেছনে ঘুরিয়ে দাঁড় করালো। আয়নায় তাকাতেই দেখলাম মেয়েটা আমাকে ছোট্ট একটা টিপ পরিয়ে দিয়েছে, একটা ছোট্ট কালো টিপ। আমি মেয়েটার কাণ্ডে অবাক হয়ে গেলাম। কালো টিপ আমার খুব পছন্দ। এখন আপনাকে পূর্ণাঙ্গ লাগছে, যেন সৌন্দর্যের প্রতিমা। নাম কি তোমার? বাহ, খুব সুন্দর। মেয়েটা ওর নামের মতোই মিষ্টি, একদম টুনটুনি পাখির মতো। মেয়েটা আমার কাছে কিছুই জানতে চাইলো না। আমি কেন এসেছি বা আমার নাম কি, কিছুই জানতে চাইলো না। টুনি আমার হাত ধরে আমাকে বসালো, আমাকে খাবার দিয়ে বলল, খান। তোমার স্যার খাবেন না? প্রশ্নটা করে নিজেই অবাক হয়ে গেলাম। কেন করলাম আমি এই প্রশ্নটা? হয়তো বেশ কিছুক্ষণ ধরে ওই লোকটার কথা ভাবছি, তাই নিজের অজান্তেই প্রশ্নটা করে ফেলেছি। স্যারকে খাবার দিয়েই এসেছি। স্যারই বললেন আপনাকে যেন খুব যত্ন করে খাওয়াই। কথাটা শুনে মনে মনে তাচ্ছিল্যের হাসি দিলাম। ভাবলাম পশু হালাল করার আগে যেমন তাকে খাওয়ানো হয়, সেভাবে আমাকে হালাল করার আগে যত্ন করছেন লোকটা। মুখে আর কিছুই বললাম না। খান না, মাটন কারি স্যারের খুব পছন্দ। ভাবলাম আপনারও হয়তো ভালো লাগবে। টুনি আমাকে খুব যত্ন করে খাওয়ালো, অনেক কথা বলল। আমি কত সুন্দর সেটা বলল, নিজের কথা এইসবই বলল। আমার কাছে তেমন কিছু জানতে চায়নি। খাওয়া শেষ হতেই টুনি বলল, চা খাবেন? আমি টুনির দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পেরেছি, স্যারেরও রাতে ডিনারের পর চা ছাড়া চলে না। আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি রেস্ট করেন। স্যার অল্প সময়ের মাঝেই চলে আসবেন। ওই লোকটার আসার কথা শুনে বুকের ভেতর যেন কেউ চেপে ধরল। টুনি চলে যাচ্ছে, আমি পেছন থেকে ডাকলাম, টুনি। জি বলেন। তোমার মনে হয় না আমি বাজে মেয়ে? না, আমার তা মনে হয় না। কথাটা বলেই টুনি আর কোনো প্রশ্ন বা কথার অপেক্ষা বা সুযোগ না দিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম।
একজন এসে চা দিয়ে গেল। টুনি এলো না। আমি চা হাতে ভাবতে লাগলাম, টুনি কেন এলো না? তাহলে কি ওই প্রশ্নটা করায় টুনি কিছু মনে করেছে? টুনি কি জানে আমি কে বা কেন এসেছি? টুনি কি জানে ওই লোকটা আমায় কেন এনেছে? বারবার প্রশ্নগুলো আমায় তাড়া করছে। জানি আজকের রাতটা চলে গেলে, কাল চলে যাওয়ার পর আর কখনো টুনি নামের এই মেয়েটার সাথে আমার দেখা হবে না, কখনো না। তাও মেয়েটার কথা আমাকে তাড়া করছে, আমাকে ভাবাচ্ছে। ভাবাবেই তো, আমিও তো মানুষ, আমারও তো মনুষ্যত্ব আছে। আমি তো কোনো বিবেকহীন পশু নই। শুধু আমার বাস্তবতাটা কেবল আমি জানি, অন্য কেউ নয়। চায়ের কাপে চুমুক দিতেই দক্ষিণা বাতাস এসে লাগলো। আমি চা হাতে বারান্দায় চলে এলাম। আমি মনে মনে গুনগুন করে গান গাইলাম। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। কারো উপস্থিতি বুঝতে পেরে আমি থেমে গেলাম। পেছনে ঘুরতেই দেখি সেই লোকটা। আমি কখনো প্রেম করিনি। ভালোবাসা নামের অনুভূতিটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, নেই কোনো পরিচিতি। তবে আজ আমার খুব প্রেমে পড়তে মন চাইছে। আমি কখনো ছেলেদের সাথে তেমন একটা মিশিনি। শুনতাম ছেলেদের নাকি পাঞ্জাবিতে খুব সুন্দর লাগে দেখতে। আর এমন সুদর্শন একজন পুরুষ যখন ধপধপে সাদা একটা পাঞ্জাবি পরে সামনে দাঁড়ায়, কার না মন চাইবে প্রেমে পড়তে? আমি আর 10টা সাধারণ মেয়ের মতো হলে হয়তো তাকে প্রেম নিবেদন করতাম। কিন্তু কি কপাল আমার, এই লোকটার সাথেই আমার অন্ধকার জীবনের পথ চলা শুরু হবে। এই লোকটাকে দিয়ে শুরু হবে, জানি না কার সাথে বা কোথায় গিয়ে এই অন্ধকার জীবনের শেষ হবে। আমি জানি না। লোকটা কিছুক্ষণ তবদা খাওয়ার মতো দাঁড়িয়ে থেকে আমাকে দেখলো। তার এই দৃষ্টিতে কি যেন আছে, কি না, অনেক কিছু আছে। রাগ, জেদ, অভিমান, কষ্ট, দুঃখ, ভালোবাসা সব দেখতে পাচ্ছি আমি, সব। লোকটা আমার হাত ধরে আমাকে একটা হ্যাচড়া টান দিয়েই কোলে তুলে নিলেন। আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ঠিক যেভাবে এখন আমি টুকরো টুকরো হব। সে আমাকে বিছানায় নিয়ে গিয়ে পাগল হয়ে গেলেন। পাগলের মতো আমার শরীর আঁচল সরিয়ে দিয়ে যেন এক নেশায় মেতে উঠলেন সে। এক পাগল করা নেশায় মেতেছে সে। আমি পারছি না তাকে বাধা দিতে, কারণ আমাকে যে পারতেই হবে। তাহলেই না বিনিময়ে আমার প্রয়োজনটা মিটবে। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, প্রচন্ড। মনে হচ্ছে শরীরের প্রতিটা হাড় মটমট করে কেউ ভেঙে দিচ্ছে। আমি পারছি না সহ্য করতে। তরতর করে চোখ বেয়ে পানি পড়ে দুপাশে বালিশ ভিজেছে। এই মানুষটার এটা দেখারও সময় নেই। দেখবেই বা কেন? আমি তার প্রয়োজন মেটাচ্ছি, বিনিময়ে সে আমার প্রয়োজন মেটাবে, এমনটাই তো কথা হয়েছে তার সাথে। তার প্রতিটা স্পর্শে আমি স্পষ্টভাবে বুঝতে পারছি কার প্রতি তার খুব রাগ, খুব অভিমান। কোনো অজানা কষ্টের আগুনে পুড়ছে সে, আর আজ সেই আগুনের জ্বালায় মেটাচ্ছে আমাকে দিয়ে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না, তবু হাত মুখ খামচে পড়ে রইলাম। প্রচন্ড ব্যথা, অসহ্য কষ্ট সহ্য করতে না পেরে কখন যেন জ্ঞান হারিয়ে ফেললাম, নিজেও জানি না। যখন চোখ খুললাম, লোকটা না, লোক নয়, একজন সুদর্শন পুরুষ। হ্যাঁ, সে আসলেই খুব সুন্দর দেখতে। প্রতিটা মেয়ের স্বপ্নের পুরুষগুলো যেমন, তার চাইতেও বেশি সুন্দর সে। প্রথম কাল রাতে তাকে দেখে যেন আমি থমকে গিয়েছিলাম। এই মুহূর্তে সে আমার পাশেই শুয়ে আছে। আমি তাকে দেখছি, কিছুতেই চোখ ফেরাতে পারছি না। একটা সময় এমন একটা মানুষের স্বপ্ন আমিও দেখতাম, তবে আজ সে স্বপ্নটা কেবল স্বপ্নই, কারণ আমার জীবনের বাস্তবতাটা যে পাল্টে গেছে। আমি আজ থেকে 8-10টা সাধারণ মেয়ের মতো নই। নষ্ট গলির নষ্ট মেয়েদের খাতায় নাম লিখিয়েছি আমি। সবেমাত্র সকাল হয়েছে, এখনই চলে যাওয়া ভালো হবে। আমার তো অনেক কাজ বাকি, আবার নতুন কোনো ব্যবস্থা করা লাগবে। এটাই এখন আমার বাস্তবতা। লোকটাকে ডাকার আর কোনো প্রয়োজন নেই। উঠে বসতেই বিছানার পাশের বেড সাইড টেবিলের উপর একটা খাম রাখা, উপরে লেখা পেমেন্ট। আমার বুঝতে বাকি রইল না, এটা আমার পেমেন্ট। কাল রাতের জন্য আমার দাম এটা। আমি তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি, আর সে আমার প্রয়োজন। আমি রুম থেকে বেরোতে নিলেই থমকে গেলাম। রেনু, আমার নাম ধরে কেউ ডাকলো। এখানে আমার নাম ধরে কে ডাকবে? পিছনে ঘুরতেই দেখলাম লোকটা দাঁড়িয়ে আছে।
আপনি আমার নাম জানেন? সে আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে উঠে আমার কাছাকাছি চলে এলেন। উনি যা বলল তার কথায় আমি আরো অবাক হলাম। তুমি অন্য কারো কাছে যাবে না। ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে, আবার রাতে নিয়ে আসবে। কখন আনতে যাবে সময়টা বলে দিও। আমি একাই যেতে পারবো, গাড়ি লাগবে না। যা বলছি তাই করো, অন্য কারো কাছে যাবে না তুমি। আমি আর তার কোনো কথার জবাব দিতে পারলাম না। বেরিয়ে এলাম। সারা রাস্তা এক অজানা ভাবনায় বিভোর ছিলাম। এই লোকটাই কি কাল রাতে সেই পাষাণ লোকটা? কিছুতেই হিসেব মেলাতে পারছি না। কিছু মুহূর্তের মাঝে মানুষ এভাবে কিভাবে পাল্টে যায় আমি যে চিনতেই পারছি না। ভাইয়া, এখানেই থামান। এখানে? জি। ম্যাম, স্যার জেনে নিতে বলেছে আপনাকে কখন নিতে আসবো, আর এখান থেকে কি নিয়ে যাব আবার? আপনার স্যারকে বলবেন আমি নিজেই চলে যেতে পারবো। আমার জন্য শুধু শুধু কষ্ট করে গাড়ি পাঠানো লাগবে না বলেই আমি গাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর অপেক্ষা করলাম না, ইচ্ছা করে গলির মাথায় নেমে গেছি। বাড়ি চিনাইনি, কারণ আমি চাই না আমার বাস্তব জীবনে আমার অন্ধকার কালো জীবনের কোনো ছায়া নামুক। গলির মোড় থেকে নাস্তা নিয়ে বাসায় ঢুকলাম। কি রে মা, এত দেরি করলে যে? প্রথম দিন তো মা, তাই সময় অ্যাডজাস্ট করতে একটু সময় লেগে গেল। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চাকরিটা ভালো তো মা? মানুষগুলো ভালো তো? সবাই ভালো মা, চাকরিটাও ভালো। বাবা কই, ঘুম থেকে উঠেছে? না, ওঠেনি। কাল রাতে তো ঘুমাচ্ছিলই না। সে কি, কেন? আমাকে কল দাওনি কেন? কল দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম নতুন চাকরি, যদি তোর সমস্যা হয় এটা ভেবেই দেইনি। তোর জন্য তার মনটা কেমন যেন করছিল, বারবার বলছিল আমার রেনুটা ঠিক আছে তো, ওর কোনো বিপদ হয়নি তো। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘুম পাড়িয়েছি। এখন তোর চাকরিটাই তো আমাদের শেষ সম্বল রে মা। জানি মা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। এই নাও ধরো। এসব কি? গলির মোড় থেকে রুটি ভাজি নিয়ে এলাম। অনু আর তনুকে নাস্তা করিয়ে দিও, সাথে তুমিও খেয়ে নিও। ঠিক মতো তো খাও না। আর কয়টা দিন মা, তারপর দেখো আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ যেন তাই করে রে মা। তাই হবে, দেখে নিও। আমি যাই, একটু ঘুমাবো। অনেক ক্লান্ত লাগছে মা। সে কি, তুই খাবি না মা? আমি খেয়েছি মা, ক্ষুধা নেই। তোমরা খেয়ে নাও, আমি একটু ঘুমাই। মাকে কোনো রকম বুঝ দিয়ে আমি গোসলে ঢুকলাম। বাথরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে বুক দাপড়ে চিৎকার করতে লাগলাম। ঝর্ণার পানির শব্দের জন্য আমার চিৎকারের শব্দগুলো এই চার দেয়ালে সীমাবদ্ধ রয়ে গেল। আর শব্দ বাইরে গেলেও কেউ তেমন একটা শুনতে পাবে না। রুম থেকে বাথরুমের দূরত্ব আছে। রুমটা ছাদের অন্য পাশে হওয়ায় এতদিন খুব কষ্ট হতো, নিজের কাছে খারাপ লাগতো। কিন্তু আজ মনে হচ্ছে দূরত্বটা থাকায় ভালোই হয়েছে। কেউ আমার অসহায়ত্বের চিৎকারগুলো শুনতে পাবে না। অনেকক্ষণ সময় নিয়ে গায়ে পানি ঢালছি, কিন্তু কি হবে এত পানি ঢেলে? কলঙ্ক যে আমার আত্মায় লেগেছে। শরীরে পানি ঢাললে কি আর সে কলঙ্ক মুছবে? মুছবে না। ইহকাল পরকাল সর্বকালের জন্য আমি পাপী হয়ে গেলাম, কারণ আমি যা করছি তা পাপ, মহাপাপ। আর আমি যে পাপের পাপিষ্ঠ। অনেকক্ষণ বসে বসে মন ভরে কান্না করলাম। তখনই অনু দরজায় কড়া নাড়ল। এই আপু, তোমার হয়নি? আমার কলেজের তো দেরি হয়ে যাবে। এই তো বাবু, হয়ে গেছে, আসছি। আর দেরি না করে গা মুছে নিলাম। তাও মনে হচ্ছে শরীরে ময়লা লেগে আছে। আমি বেরিয়ে এলাম। সে কি রে আপু, তোর চোখগুলো এত ফুলে গেছে কেন? কেমন লাল হয়ে আছে? সে কিছু না রে, সারা রাত কাজ করেছি তো, ঘুমাইনি তাই। এখন ঘুমালেই ঠিক হয়ে যাবে। আপু, বল। তোর অনেক কষ্ট হয় তাই না রে? দেখিস, কলেজটা শেষ করে আমি কোনো একটা চাকরি জোগাড় করে নেব, তখন তোর আর কষ্ট থাকবে না। আমি অনুকে জড়িয়ে ধরলাম। আমার এতটুকু ছোট বোনটা আমার কষ্টগুলোকে বোঝে। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। হ্যাঁ, ওই তোমার বোন। বাবা মা তো আমাকে কুড়িয়ে এনেছিল, তাই তো আমাকে দেখতে পারো না, একটু ভালোবাসো না। আয় আমার বাচ্চাটা, তুইও আমার সব। আয় আমার কাছে। তনু আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমার কলিজা দুইটা আমার দু চোখের পানি মুছে দিল। যা, তুই ফ্রেশ হয়ে নে। তনু, তুই আমার সাথে আয়, আমি তোকে তৈরি করে দেই, না হলে দেরি হয়ে যাবে।
আমি তনুকে নিয়ে চলে আসতে নিলেই অনু আবার পেছন থেকে ডাকলো। আপু শোন। অনু আমাকে ইশারায় বলে তনুকে পাঠিয়ে দিতে। মনে হয় তনুর সামনে বলতে চায় না। বাচ্চা, তুই যা, আমি আসছি। না, কেন? আমিও শুনবো। যা বলছি। আমার ধমক শুনে তনু এক দৌড়ে ঘরে চলে গেল। কি রে বাবু, কি হয়েছে? কিছু বলবি? বলছিলাম কি, সালমা আন্টির সাথে গতকাল কলেজ থেকে আসার সময় দেখা হয়েছিল। উনি একটা কথা বলল। অনুর কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন একটা ভয় করে উঠল। কি এমন বলেছে? সালমা আন্টি বলছে সামিরাকে পড়ানোর জন্য সপ্তাহে 4 দিন পড়ালেই হবে, 3000 করে দিবে বলেছে। আপু, আমি পড়াই, এতে তোকেও একটু হেল্প করতে পারবো। আমার কলেজের খরচ কিছুটা হয়ে যাবে। আপু প্লিজ না করিস না। আমি আম্মুকেও বলিনি, তুই অনুমতি দিলেই বলবো ভেবেছি। আমি অনুর দিকে তাকিয়ে রইলাম। আমার ছোট্ট বোনটা আমাকে হেল্প করার জন্য কত চেষ্টা করছে, কিভাবে ওকে না করি? অনু আমাকে ঝাঁকি দিয়ে বলল। এই আপু, বল না। আমি অনুর কপালে একটা চুমু দিয়ে বললাম, পড়া আমি মাকে বলে দেব, মা যেন আপত্তি না করে। অনু খুশিতে আমাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার বুক ফেটে আবার চিৎকার আসছে। এখনো মনে আছে আমার, আমি যখন কলেজে ভর্তি হলাম, পাশের ফ্ল্যাটের সানোয়ারা আন্টি আমাকে বলেছিল ওনার ছেলে তামিমকে পড়ানোর জন্য। তামিম আমার ফ্যান ছিল রীতিমতো, বেশি সময় আমাদের বাসায় থাকতো। আর রেনু আপু বলতে বলতে অস্থির ছিল ছেলেটা। আমি অনেক খুশি হয়েছিলাম আমি কাউকে পড়াবো। ছেলেবেলা থেকে পড়ালেখায় ভালো ছিলাম, আমার যোগ্যতার জন্য আন্টি আমাকে বলেছিল পড়াতে। আর তামিম আমার কথাও শুনতো। যখন বাবাকে বললাম, বাবা যেন আকাশ থেকে পড়লো, বলল কোনো দরকার নেই, পড়ার ক্ষতি হবে। বাবা না করায় আমার অনেক মন খারাপ হয়ে যায়। দুদিন বাবার সাথে কথা বলিনি। তারপর যখন মাকে ডাকতে মা বাবার রুমে গেলাম, তখন দরজার এপাশে দাঁড়িয়ে বাবার কথাগুলো শুনেই নিজের মাঝে অপরাধ বোধ কাজ করছিল। বাবার কথাগুলো ছিল, রেনুর মা, রেনু খেয়েছে? না, এখনো খাইনি। আপনি কেন ওকে অনুমতি দিচ্ছেন না? মেয়েটা পড়াতে চায়, পড়াক না, সমস্যা কোথায়? না রেনুমা, তুমি এই কথা বলো না। আমি চাই না আমার মেয়ের কাঁধে এত অল্প বয়সে কোনো দায়িত্ব আসুক। আজ পর্যন্ত কখনো আমি আমার মেয়েকে বলিনি রেনু পড়তে বসো। ও নিজ দায়িত্বে নিজের পড়ালেখা করে, ভালো রেজাল্টও করে। পড়ালে ওর মাথায় দায়িত্বের চিন্তা থাকবে। নিজের পড়ালেখার কথা বাদ দিয়ে টাইমের রেজাল্টের চিন্তা করবে। আমি চাই না আমার রেনু এমন কাজ কষ্টে কাঁধে নিক। ওদের জন্য যাই হোক আমি করব। রেনুমা, আল্লাহ তো আমাকে রহমত সম্পূর্ণ রূপ 3 কন্যা দিয়েছেন, জানো তো রেনুমা। আমি আমার মেয়ের নিজের পায়ে দাঁড় করাতে পারছি, ওদের নিয়ে চাকরি করাতে নয়। আমার মেয়েগুলো মানুষের মতো মানুষ হবে, ভালো পাত্র দেখে ওদের পাত্রহস্ত করব, তারপর আল্লাহর কাছে চলে যাব। আর কি চাই বলো? কি দেখছো এভাবে? কত মানুষ আছে একটা মেয়েকেই বোঝা মনে করে, সেখানে আপনি 3টা মেয়েকে এত ভালোবাসেন। আপনাকে যত দেখি অবাক লাগে। সে কি বলছো? ওরা তো আল্লাহর রহমত, আর আমার রেনু তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহমত। আমার রেনুর মতো মেয়ে হয় নাকি? ওর তো আমার আদর্শ সন্তান। বাবার কথাগুলো শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। ভেতরে গিয়ে বাবাকে ধরে হাউমাউ করে কান্না করে দিই। না খেয়েছিলাম বলে বাবা নিজের হাতে আমাকে ভাত খাইয়ে দিয়েছিল। কাঁধে মা হাত রাখতেই বাস্তবতায় ফিরে এলাম। কি রে রেনু? আমি মাকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে মা? মাগু, আমার অনুটা যে বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কি হয়েছে? কাঁদছিস কেন? আমাকে বল, কি হয়েছে? আমি মাকে অনু টিউশনের কথা বললাম। মা নিজেও আপত্তি করলো না, বরং খুশি হলো। অনুটার কলেজের অনেক খরচ, ও নিজেও নিজেরটা কিছুটা দেখে নিতে পারবে। বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমে চোখ বুজে এলো। অনেক ক্লান্ত লাগছে, ক্লান্তিতে যেন শরীর ভেঙে আসছে। আর কিছু ভাবতে পারছি না। চোখ বোঝার সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সন্ধ্যার সময় তড়িঘড়ি করে উঠে বসলাম। মাগরিবের আজান শুনতে পাচ্ছি। মা, এই মা। উঠে গিয়ে দেখি মা কি যেন বানাচ্ছে। কাছে যেতেই বলল, কি রে, ঘুম হলো? তুমি আমাকে ডাকোনি কেন? আমি সারাদিন ঘুমিয়েছিলাম, এটা কি ঠিক হলো?
মার সাথে কথা বলতে বলতে মুখ হাত ধুয়ে নিলাম। তুই অনেক ক্লান্ত ছিলি যে, মাথায় ডাক দিইনি। তুই আরাম করে ঘুমাচ্ছিলি যে, তা দেখে আর ডাকতে মন চায়নি। বাবা উঠেছে মা? হ্যাঁ উঠেছে, তোর জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমাকে দেখে বাবার মুখে হাসি ফুটে উঠল। বাবা হাত দিয়ে ইশারা করে আমাকে কাছে আসতে বলল। আমি বাবার বুকে মাথাটা রাখলাম। আমি ছোটবেলা থেকেই বাবার অফিসের থেকে এলেই বাবার বুকে মাথা রাখতাম। আমি জানি বাবা অনেক ভালোবাসে আমি এভাবে তার বুকে মাথা রাখলে। কেমন আছো বাবা? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। রেনু, হ্যাঁ বাবা বলো। তোর খুব কষ্ট হয় না রে মা? না বাবা, কি বলছো এসব? আমার কোনো কষ্ট হচ্ছে না, সত্যি বলছি বাবা। তুই না বললেও আমি বুঝি রে মা। না বাবা, সত্যি বলছি, আমার কোনো কষ্ট হয় না। আমার তো ভাগ্য যে আমি আমার বাবা মার বোনের দায়িত্ব নিতে পেরেছি। বাবার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ওগো তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে মেয়েটার কষ্ট হবে। ও আমাদের ভালো রাখার জন্য কত চেষ্টা করে যাচ্ছে। নে মা, তুই খেয়ে নে। না, কাচ্ছে না রেনু মা। নে মা, তুই খা। বাবার চোখ মুছে দিয়ে বললাম, হা করো বাবা। আমি খেয়েছি, তুই খা মা। হা করো বলছি। বাবাকে খাইয়ে দিয়ে সাথে আমিও খেয়ে নিলাম। বাবার সাথে অনেকক্ষণ গল্প করলাম। বাবার সাথে কথা বললে আমার মন হালকা হয়ে যায়। আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে যাই, যেমন এখন ভুলে যাচ্ছি। বাবার সাথে কথা বলতে বলতে কখন যে রাত 8টা বেজে গেল খেয়ালই করতে পারিনি। বাবাকে ওষুধ খাইয়ে আমি রুমে এসে বসলাম। আমার ফোনটা বেজে উঠল। কানে ধরতে ওপাশ থেকে কিছু কথা বলল। আমি চুপচাপ শুনে গেলাম। হুহা কিছুই বললাম না। কথা শুনে ফোনটা রেখে দিলাম। মা এসে আমাকে কিছু ভাবতে দেখে কিছু না বলেই চলে গেল। আবার কিছুক্ষণ পর এলো। আবার কিছু না বলেই চলে যেতে নিলেই আমি মাকে ডাকলাম, মা হ্যাঁ। এদিকে আসো। মা কাছে আসতে মার হাত ধরে মাকে পাশে বসালাম। কিছু বলবা মা? না মানে? মা আমার কাছে সংকোচ করছো? বলো না কি বলবে। না রে মা, আসলে ঘরে কিছু নেই যে কাল রান্না করব। আর কোনো টাকা পয়সাও নেই। তাই তোর কাছে কি কোনো... তুমি বসো। আমি উঠে গিয়ে ব্যাগ থেকে কিছু টাকা বের করে মার সামনে ধরলাম। মাকে টাকাগুলো দিতে গিয়ে আমার ভেতর থেকে কাঁপছিল, তবু হাতটা কাঁপেনি। আমি কাঁপতে দেইনি, না হলে যে আমার মা আন্দাজ করে ফেলবে তার মেয়ের কষ্টগুলো। আমাকে যে এখন শক্ত থাকতে হবে। টাকাগুলো দেখে মা অবাক হয়ে আমার দিকে তাকায়। আমি মার হাতে টাকাগুলো গুজে দিলাম। মা গুনে দেখলো 5,000 টাকা। এত টাকা কোথায় পেলি তুই? ধার করেছি মা, বেতন পেলে দিয়ে দিব বলেছি। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। মা আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি, নিয়ে যাবি। না মা, লাগবে না, অফিস থেকে খাওয়ায়। মা চলে যেতেই আমি আবার ভাবনায় ডুবে গেলাম। আমার অন্ধকার জীবন আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যেতে হবে আবার সেই অন্ধকার গলির অন্ধকার জগতে, আবার নিজেকে অন্ধকারের সাথে মিলিয়ে দিতে। সময় ঘনিয়ে আসছে। আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার মুখে তেমন কোনো সাজই নেই, নেই কোনো বেশভূষা। আমি বেরিয়ে পড়লাম আবার সেই অন্ধকার জীবনের অন্ধকার গলিতে। আবার অপেক্ষা করছি। বারবার কানে সেই কথাটাই বাজতে লাগলো। লোকটা বলেছিল, তুমি অন্য কারো কাছে যাবে না। এই কথাটা কেন বললো? কেন বললো এমন কথা? দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছি। সেই 8টা থেকে দাঁড়িয়ে এখন ঘড়ির কাঁটা 9টা 30 মিনিট। গতকাল এক অজানা সর্বনাশের ভয় কাজ করছিল, তবে আর জানি না কেন ওই কথাটাই মনে পড়ছে। অন্য কেউ আসবে ভাবতেই নিজেকে আরো বেশি ঘৃণা লাগছে। কিন্তু আমার তো কিছুই করার নেই। কেউ লুটে খাওয়ার চাইতে আমি না হয় নিজেই বিলিয়ে দেই। এতে অন্তত নিজেকে শেষ করে নিজের পরিবারটাকে বাঁচাতে পারবো। আমার কষ্টগুলো না হয় আমার মাঝে সীমাবদ্ধ থাক। কাউকে না হয় নিজের কষ্টের ভাগটা নাই দিলাম। এক অজানা মানুষের ডাকে হোশ ফিরল আমার। আপনি কি রেনু? হ্যাঁ। আমার কথাই বলেছে আপনাকে। চলুন। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইলাম। লোকটা আমার হাত ধরে আমাকে টেনে সামনের দিকে নিয়ে যেতে থাকলো। এমন সময় হুট করেই আমার সামনে একটা গাড়ি এসে ব্রেক করলো। আমি চমকে উঠলাম। লোকটা আমার হাত ছেড়ে দিল। পাশে তাকাতেই যেন আমি বিস্ময় খেলাম। ওই লোকটা আসছে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক রেগে আছে।
রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। সে হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লোকটা আমার হাত শক্ত করে চেপে ধরলো। এই মেয়ে, আমি তোকে বলেছি না তুমি অন্য কারো কাছে যাবে না? লোকটা রীতিমতো আমাকে ধমকাতে শুরু করলো। কথা কানে যায়নি? আমি বলছি অন্য কারো কাছে যাবে না। ড্রাইভারকে ঠিকানা দাওনি কেন? বলো কেন দাওনি? খুব ইচ্ছে করে অন্য কারো কাছে যেতে? খুব না? তার কথাগুলো খারাপ শোনালেও জানি না কেন আমার ভালো লাগছিল শুনতে। লোকটা চায় না আমি অন্য কারো কাছে যাই। বলো, জবাব দাও। তোমাকে না নিষেধ করেছি, কেন শোনোনি? আমি প্রথম তার কথার জবাব দিলাম। আমি তো কারো একার নই। চুপ। আমার জবাবে মনে হয় উনি আরো ক্ষেপে গেলেন। উনি আমাকে টেনে নিয়ে যেতে লাগলেন। তখনই বাদ সাধলো আজকের আসা লোকটা। আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও আজকে আমার সাথে যাবে। আমি টাকা দিয়েছি ওর জন্য। টাকার কথা শুনে লোকটার রাগ যেন কয়েক হাজার গুণ বেড়ে গেল। সে আমার যে হাতটা ধরেছিলেন আরো জোরে ধরলেন। আমার হাতে খুব বেশি লাগছে, তাও আমি কিছু বললাম না। ও তাই? টাকা দিয়েছিস? কত টাকা? কত? ওয়েট। উনি আমাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে পিছনে রাখা ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে নিয়ে গিয়ে ওই লোকটার মুখে ছুঁড়ে মারলেন আর বললেন, নে, যা তোর টাকা তোকে দিয়ে দিলাম। এরপর যদি ওর নাম মুখেও আনিস তাহলে এখানে শেষ করে দেবো। বলেই উনি ড্রাইভ করতে লাগলো। রাগে ফুঁসছেন, তাকে দেখতেই বোঝা যায় রাগের জন্য উনি অনেক বেশি গতিতে গাড়ি চালাচ্ছেন। বাড়ির সামনে এসেই অনেক জোরে জোরে হর্ন দিতে লাগলো। হর্ন দিয়েই যাচ্ছেন, থামছেন না। বাড়ির ভেতরে ঢুকতেই লোকটা গাড়ি থেকে নেমে দরজা অনেক জোরে লাগিয়ে ভেতরে চলে গেলেন। উনি ভেতরে যাওয়ার প্রায় সাথে সাথেই টুনি দৌড়ে এলো। আপনি ঠিক আছেন তো? টুনির প্রশ্নে আমি অনেক অবাক হলাম, তবে কিছু বললাম না। টুনি আমাকে নিয়ে ভেতরে যেতে নিলেই বাড়িতে ঢুকতেই লোকটা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার হাতটা শক্ত করে ধরে আমাকে প্রায় টানতে টানতে উপরে নিয়ে এলেন তার বেডরুমে। আমার বিস্ময় যেন কাটছেই না। না করার পরেও কেন কথা শুনলে না? কেন শোনোনি? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি? ডু ইউ থিঙ্ক আই এম জাস্ট এ ব্রেস্ট? ইফ ইউ থিঙ্ক সো দেন ইয়েস, দ্যাটস আওয়ার। উনি এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন। গতকাল যে মানুষটা আমার সাথে এক অক্ষর কথা বলেনি, আজ সেই মানুষটাই এত কথা বলছে। কিন্তু কেন? জানার কৌতূহল থাকা সত্ত্বেও আমি কোনো প্রশ্ন করতে পারছি না, কারণ তাকে এসব প্রশ্ন করা যে আমার সাজে না। তাকে প্রশ্ন করার মতো কোনো সম্পর্ক তার সাথে আমার নেই, আর কখনো হবেও না। তবু মুখ খুলে শুধু বললাম, রাত বাড়ছে, আমি শাওয়ার নিয়ে আসি। আমার জীবনের বাস্তবতাগুলো হয়তো আমার মুখের কথাগুলোকে এতটা পাথরের মতো কঠিন করে দিয়েছে, ঠিক যতটা আমাকে শক্ত করে দিয়েছে। আমার কথা শুনে তার রাগ যেন পঞ্চম আকাশে উঠে গেল। সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে মারলেন। খুব শখ তাই না? আজ তোমার সব শখ মেটাবো। বলতে বলতেই উনি তার পুরুষত্বের নেশায় মাতলেন, পাগল হয়ে গেলেন। মুহূর্তের মাঝে মানুষটা যেন আমার মাঝে হারিয়ে গেলেন। তার আমার কাছে আসার মাঝে স্পষ্ট ফুটে ওঠে কিছু যন্ত্রণা, কিছু আছে যা তাকে তাড়া করে বেড়াচ্ছে। কারো প্রতি অনেক রাগ, ক্ষোভ প্রকাশ পায়। কাউকে এভাবে নিজের করে না পাওয়ার যন্ত্রণাগুলোই মেটাচ্ছে আমাকে শাস্তি দিয়ে। হয়তো আমার কাছে এসে ওই মানুষটাকে অনুভব করে যন্ত্রণা দিতে চায়। প্রতিটা মুহূর্তের সাথে তার দেওয়া যন্ত্রণাগুলো যেন বাড়তেই থাকলো। একটা সময় আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সকাল হতেই আমি উঠে যাই, দেরি করে বাসায় ফেরা ঠিক হবে না। এমনিতেই 8টা বাজে প্রায়। আমি উঠতেই পাশের মানুষটা বলে উঠল। গুড মর্নিং। তার এভাবে গুড মর্নিং বলায় অবাক হলাম আমি, তবে মনে মনে হাসলাম। আমার জন্য আবার গুড মর্নিং? আমি তার সাথে তেমন একটা কথা বলি না, জানি না কেন বলার প্রয়োজন মনে হচ্ছে না। তার সাথে তো আমার কথার সম্পর্ক নয়, হয়তো তাই একটা জড়তা কাজ করছে। কারণ এই মানুষটাই পৃথিবীতে একজন যে আমার জীবনের কালো অধ্যায়ের সাথে সংযুক্ত। তাই পারি না তার সাথে কথা বলতে। তবে একটা সময় আমি অনেক কথা বলতাম। তাই তো বাবা শখ করে আমার নাম দিয়েছিল শখের তোতা পাখি। আমি আমার বাবার শখের তোতা পাখি, কারণ আমি কথা বলতে অনেক ভালোবাসি। অনেক কথা বলি আমি, না ভুল বললাম, অনেক কথা বলতাম। এখন আর আগের মতো কথা বলা হয় না, কারণ আমার কথা শুনবে এমন কেউ নেই। সবাই চায় দেহটাকে, কথা শুনতে কেউ চায় না। এটাই বাস্তবতা। চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। উনি আমার খানিকটা কাছাকাছি এসে বললেন, একদম রাগাবানা বলে দিচ্ছি।
বলেই সে বেরিয়ে গেল। খানিকক্ষণ পর আমিও নেমে এলাম। আমাকে নামতে দেখেই টুনি আমার কাছে ছুটে এলো। স্যার গাড়িতে আপনার জন্য অপেক্ষা করছেন। টুনি আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। গাড়িতে উঠে বসতেই সে ড্রাইভিং শুরু করলো। আজকেও কোলের মোড়ে আসতেই আমি থামতে বললাম, এখানে? হ্যাঁ, বাকিটা আমি নিজে যেতে পারবো। আরেকটু এগিয়ে দিই? না, আমার অন্ধকার জীবনের সীমানা এ পর্যন্তই, এরপর যাওয়ার অনুমতি নেই। সে আমার কথা শুনে আর কিছুই বললেন না। আমি বেরিয়ে সামনে হাঁটা শুরু করলাম। বারবার মনে হচ্ছিল একবার পিছনে ফিরে তাকাই, কিন্তু না, ওই জীবনের কোনো মায়া থাকতে নেই। হুট করেই পেছন থেকে কে ডাকলো। রেনু। আমি তার একটাকেই পেছনে ফিরে তাকালাম। আমি অয়ন, অয়ন চৌধুরী। প্রথম আমি তার নাম শুনলাম, তবে আমি কিছুই বললাম না। আবার ঘুরে বাসায় চলে এলাম। এত ক্লান্ত লাগছে, প্রতিটা সিঁড়ি উপরে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন এখানেই থেমে যায়। শরীরটা আর সঙ্গ দিতে পারছিল না। আমাকে দেখেই তনু চিৎকার করে উঠল, মা, আপু এসেছে। তনু এসে আমাকে জড়িয়ে ধরলো। তুমি কি অনেক ক্লান্ত আপু? না রে বাচ্চা। না বললেই হলো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত। কি রে মা, অফিসে কি অনেক বেশি কাজ করায় তোকে দিয়ে? না মা, আসলে নাইট ডিউটি তো, তাই একটু বেশি ক্লান্তি ধরে ফেলে, আর কিছু না। আচ্ছা, গোসল দিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, আমি খাবো না, একটু ঘুমাবো। বলেই গোসল করে বিছানায় গা এলিয়ে দিলাম। বিছানায় গা এলিয়ে দিতেই নিজেকে হালকা লাগছে। চোখ বন্ধ করতেই কানে শুনতে পেলাম, রেনু, আমি অয়ন, অয়ন চৌধুরী। কখন যেন ঘুমিয়ে পড়লাম। আজ বিকেল বিকেলেই ঘুম ভেঙে গেল আমার। নিজেকে খুব ফুরফুরে লাগছে, জানি না কেন, তবুও ভালো লাগছে নিজের কাছে। উঠে মুখ হাত ধুয়ে ছাদে চলে গেলাম। আজ রোদ নেই, হালকা মেঘলা আকাশ, সাথে মৃদু বাতাসও বইছে। আমি চুলগুলো ছেড়ে ছাদের রেলিংটা ঘেঁষে দাঁড়ালাম। মৃদু বাতাসে আমার চুলগুলো দোল খেতে লাগলো। আমি বুক ভরে নিঃশ্বাস নিতে লাগলাম, যেন প্রতিটা নিঃশ্বাসের সাথে আমার ভেতরটাকে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। আজ অনেক 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 দিন পর আমি এভাবে উপভোগ করছি। যখন আমার মন ভালো থাকে, তখন আনমনেই আমার মুখ দিয়ে গান বেরিয়ে আসে, যেমন এখন আমি গাইছি, আমারও পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। বাহ, কতদিন পর আমার মেয়ে গান গাইছে। মার ডাকে আমি ফিরে এলাম আমার ভাবনার জগৎ থেকে। মাকে দেখে হেসে দিলাম। থামলি কেন, গা। আবার অন্য একদিন গাইব। মা আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিল। এই নে চা। তুমি কিভাবে বুঝলে? আমার মেয়েটা আমাদের সব প্রয়োজন দেখছে, আর আমি তার এতটুকু প্রয়োজন বুঝবো না? তা না হলে কিসের মা হলাম? কথাটা বলেই মা পাশে রাখা চৌকিটাতে বসলেন। মাকে দেখে বোঝা যাচ্ছে তার হয়তো মন খারাপ। আমিও গিয়ে মার পাশে বসলাম। কি গো মা, কি হয়েছে, কি ভাবছো? জানিস তো মা, খুব মন খারাপ লাগে, তোদের জন্য কিছুই করতে পারছি না। তুই একাই কত কষ্ট করছিস। আমি মাকে আলতো করে জড়িয়ে ধরলাম। দেখো মা, একদিন সব ঠিক হয়ে যাবে, আমরা অনেক ভালো থাকবো। বিকেলটা আমি ছাদের এই কোণাটায় বসেই কাটিয়ে দিলাম। ছাদের সাথে আমার সম্পর্কটা অনেক নিবিড়। বিকেলের এই সময়টা আমি এখানেই কাটাতে ভালোবাসতাম। আজ অনেকদিন পর আবার এভাবে সময় কাটাচ্ছি। আবার এভাবে কখনো নিজেকে সময় দিতে পারবো ভাবিনি। বিকেল ঘনিয়ে কখন যেন সন্ধ্যা হয়ে চারদিক কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে এসেছে খেয়াল করিনি। মায়ের ডাকেই আমার খেয়াল হলো। আসছি মা। ডেকেছিলে মা? সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া লাগবে না তোর? খাবো তো। কখন খাবি শুনি? তুমি যখন দিবে তখনই, বলেই হেসে দিলাম। যা, তোর বাবার কাছে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। আমি বাবার কাছে গিয়ে বসলাম। আমাকে দেখলেই বাবার মুখে সুখের হাসি ফুটে ওঠে। এই হাসিটা দেখলেই আমি আমার সব কষ্ট ভুলে যাই। বাবা, তোমার মাথায় তেল দিয়ে দিই? না রে মা, লাগবে না। বললেই হলো লাগবে না? একদিন তোমার মাথায় তেল দিয়ে দেই না। বলতে বলতেই বাবার মাথাটা নিজের কোলে নিয়ে খুব যত্ন করে তেল দিয়ে দিতে লাগলাম। তখনই মা আসে ভাত নিয়ে। সে কি, মেয়েটা সারাদিন কিছু খায়নি,
এখন একটু খাবে, আর তুমি ওকে দিয়ে মাথায় তেল দেওয়াচ্ছ। মা, তুমি বাবাকে এভাবে বলবে না। আমি বলেছি দিয়ে দিব। ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে যে মা। তাহলে তুমি খাইয়ে দাও। কতদিন তোমার হাতে ভাত খাই না। মা, আজ অনেকদিন পর আমাকে ভাত খাইয়ে দিল। আজ পেটের চাইতেও মনটা ভরল বেশি। মায়ের হাতে ভাত খাওয়া সুখটাই অন্যরকম। মা, আমি যাই, আমাকে আবার বের হতে হবে। রেনুর মা, কিছু বলবে বাবা? একটা কথা বলতাম। বলো না বাবা, কি বলবে? বলছিলাম কি, তুই অফিসে বলে দেখতে যদি তোকে সকালে শিফটে দেয়, এভাবে রাত জেগে কাজ করলে তো তুই অসুস্থ হয়ে পড়বি মা। আমার জন্য বাবা কত চিন্তা করে। ভেতরে ভেতরে অনেক অপরাধবোধ কাজ করে আমার। পারছি না, তাও সহ্য করা লাগছে। কারণ সত্যিটা জানলে যে আমার বাবা মা মরে যাবে। কিরে মা, কি ভাবছিস? মাত্রই তো জয়েন করলাম, কিছুদিন যাক, তারপর না হয় বলে দেখবো। আচ্ছা যা মা, তৈরি হয়ে নে। 8টার মাঝেই আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় জ্যামও থাকে, এতটা পথ যেতেও তো সময় লাগবে ভাবছি। আর হাঁটছি, হাঁটতে হাঁটতে গলির মোড়ে এসে থমকে গেলাম। আমি ঠিক দেখছি তো? চোখ বন্ধ করে আবার তাকালাম। না, ঠিকই দেখছি। মানুষটা গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে কাছাকাছি আসতে দেখি সে গাড়ি থেকে নামলেন। আমি তার সামনে গিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তাকে কি বলবো? আমাকে অবাক করে দিয়ে সে নিজেই বলল, তুমি তো সকালে এখানেই নামলে, বাসা তো চিনি না, তাই ভাবলাম হয়তো এখান দিয়ে আসবে, তাই এখানে অপেক্ষা করলাম। আমি কিছু বললাম না। সে আমাকে আবার অবাক করে দিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিলেন। বসো। আমি তার বাধ্যগতভাবে বসে পড়লাম। সে আমাকে নিয়ে বাসায় চলে এলেন। টুনি আমাকে দেখে হেসে দিল। আমি তার রুমে গিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা তো বাহানা, আমি তো তার চিন্তায় মগ্ন ছিলাম। তার আচরণগুলো কিছুতেই মিলাতে পারছি না। সে কখনো পাথরের মতো শক্ত, কখনো পানির মতো স্বচ্ছ। কিছুতেই বুঝতে পারছি না তার হিসেবটা, যে কিছুতেই মিলাতে পারছি না। সে কেন আমার বোঝার বাইরে, কেন পারছি না আমি তাকে বুঝতে। তখনই সে আসলো, তার সাথে আরো দুজন। দেখে বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট। এই ব্যাগটা আর বাকি জিনিসগুলো নিয়ে গাড়িতে রেখে দাও। তারা ব্যাগ আর বাকি জিনিস নিয়ে চলে গেল। মানুষটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি চোখ তুলে তার দিকে তাকালাম। তার চাহনিতে কি যেন আছে। আমি হারিয়ে যাচ্ছিলাম। আমি বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। আর আমি না ফেরা পর্যন্ত তুমি এখানে থাকবে, অন্য কারো কাছে যাবে না বলে দিলাম। ড্রাইভার তোমাকে নিয়ে আসবে, তারপরে সকালে দিয়ে আসবে। কথা যদি এদিক সেদিক হয় তাহলে সেখানেই শেষ করে দেবো। কথাটা মনে থাকবে তো? আমি মুখে কিছু বললাম না, শুধু মাথা ঝাঁকিয়ে সায় দিলাম, মনে থাকবে। এটা রাখো, এখানে যা আছে তা দিয়ে আমি আসা পর্যন্ত তোমার চলতে কোনো সমস্যা হবে না। আর যতদিন আমি না আসবো, প্রয়োজনে প্রতিদিন তুমি রাতে এখানেই থাকবে। আমি ফোন দিয়ে খবর নেব, কথা যেন নড়চড় না হয়। আমি আসি, সাবধানে থেকো। আমি দাঁড়ানো থেকে বিছানায় বসে পড়লাম। সে আমাকে কথাগুলো বলেই বেরিয়ে যেতে নিয়ে আবার ফিরে এলেন। হুট করে আমাকে আমার একদম কাছাকাছি চলে এলেন। মাথা নিচু করে আমার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলেন আর বললেন, নিজের খেয়াল রেখো। বলেই একটা হাসি দিয়ে সে বেরিয়ে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। নিজের অজান্তেই আমার হাতটা কপালে চলে গেল। সে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলেন। হ্যাঁ, এটা ভালোবাসার পরশ, কারণ এই মানুষটার প্রতিটা স্পর্শের সাথে আমি পরিচিত। তার এই স্পর্শে কোনো রাগ ছিল না, কোনো ক্ষোভ ছিল না, শুধু ছিল ভালোবাসা। তাই এটাকে ভালোবাসার পরশ বলে। আমি ভূত দেখার মতো বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর এক কাপ চা হাতে টুনি এলো। আপনার চা। এতক্ষণ কোথায় ছিলে? স্যারের স্টাডি রুম গোছাচ্ছিলাম। সারাদিন কাজ করেছেন তো, তাই এলোমেলো হয়েছিল। স্যার প্রতিবারই কোনো বিজনেস ট্যুরে যাওয়ার আগে এমনটা হয়। টুনি, একটা কথা জিজ্ঞেস করি? জি বলেন। তোমার স্যার অনেক বড় লোক, তাই না? কি হবে, এত টাকা দিয়ে বলেন? মানুষটাকে ভালোবাসারই তো কেউ নেই। ভালোবাসার বিনিময়ে শুধু পেয়েছে বিশ্বাসঘাতকতা। এত টাকার কি মূল্য? আমি স্পষ্ট দেখলাম কথাগুলো বলতেই টুনি চোখ ছলছল করছিল। তাই প্রসঙ্গ পাল্টে দিলাম। আর কিছু জানতে চাইলাম না। তোমার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমারও আপনাকে খুব আপন মনে হয়। তাহলে আজ সারা রাত তুমি আর আমি গল্প করব।
এই তো গল্প করছি। করছি, আরো করব সারা রাত। কথা বলতে বলতে আমার চায়ের কাপটা খালি হয়ে গেল। টুনি আমার হাত থেকে কাপটা নিয়ে নিল। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ুন। সে কি কথা, আমরা তো গল্প করব। করব, তবে আজ নয়, স্যার ভুলে গেছেন। আজ যেন আপনি ঠিক মতো ঘুমান। আপনার বিশ্রাম দরকার, তাই আজ আর রাত জাগা যাবে না। বলেই টুনি আমাকে শুইয়ে দিয়ে আমার গায়ের উপর চাদরটা টেনে দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল। আমি চোখ বন্ধ করতে মনে হলো কেউ আলতো করে আমার কপালে চুমু এঁকে দিল। আমি চোখ খুলে ফেললাম। না, এটা শুধু আমার ভাবনা ছিল। যখন মানুষের সাথে তার চিন্তা ভাবনার বাইরে কিছু ঘটে, তখন ওই ঘটনাটাই বারবার মাথায় ঘুরে। আমার সাথেও তাই ঘটছে। সেজন্যই আমার মস্তিষ্কে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। কারণ ওই মানুষটার থেকে এমন কিছু আমি আশা করা তো দূরের কথা, কল্পনাতেও ভাবিনি। অথচ সেটাই হয়েছে আমার সাথে। আজ অনেকগুলো দিন পর আমার ভেতরটা শান্ত, তাই হয়তো সারাদিন ঘুমানোর পরেও এখনো আমার চোখের রাজ্যে ঘুম। মনে হচ্ছে কেউ আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ঘুমের দেশে রাজত্ব করতে। হয়তো সেটা অয়ন চৌধুরী ব্যতীত অন্য কেউ নয়। আজ অনেকদিন পর খুব সুন্দর একটা সকাল হলো। কোনো দুশ্চিন্তা ছাড়াই আমার সকাল হলো। এটাকেই বলে প্রকৃত সকাল। আমি বারান্দায় দাঁড়িয়ে সকাল হওয়া দেখছিলাম। ঠিক তখনই টুনির আগমন ঘটে। ঘুম কেমন হলো? খুব সুন্দর। সুন্দর? আমি সুন্দর বলায় টুনি অবাক হয়েছে। তার টুনিকে দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর। ঘুম আবার সুন্দর হয় নাকি? ঘুম হয়তো ভালো হয়, নয়তো খারাপ হয়। হয় টুনিমুনি, ঘুমও সুন্দর হয়। টুনি আমার কথা শুনে অবাক হচ্ছে। কিছু কিছু অনুভূতি চাইলেও কারো সাথে ভাগ করা যায় না, তাই আমিও এই অনুভূতিটা টুনির সাথে শেয়ার করতে পারছি না। তবু আমার ভালো লাগছে, এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। আপনি চা শেষ করেন, আমি আপনার নাস্তা ব্যবস্থা করি। প্রয়োজন নেই, আমি বাসায় গিয়ে মার সাথে খাবো। আমি না যাওয়া পর্যন্ত মা কিচ্ছু খায় না। কিন্তু স্যার তো। তোমার স্যারকে বলো আমি খেয়েছি। তাহলে আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে, আপনি রেডি হয়ে নিন। আমি আর টুনিকে বাধা দিলাম না, কারণ টুনিকে বললেও শুনবে না, আর ওর স্যারের নির্দেশ ও অমান্য করবে না। তাই বাধ্য মেয়ের মতো টুনির কথা মতোই গাড়িতে করে ফিরলাম। তবে এর গণ্ডি গলির মোড় পর্যন্তই, এর পরে যাওয়ার অনুমতি নেই। ইদানিং প্রতিদিনই সকালের নাস্তা নিয়েই বাসায় ফিরি। মা অনেক খুশি হয় যখন আমার হাতে কিছু দেখে। কিরে, আজ তুই খাবার নিয়ে এসেছি? হ্যাঁ অনুতনু, তোমার আর বাবার জন্য। তোকে না নিষেধ করলাম? সব নিষেধ শুনতে হয় না মা। আজকে নাস্তার জন্য কি বানিয়েছো মা? কিছুই না, তুই নাস্তার জন্য প্রতিদিনই তো কিছু না কিছু নিয়ে আসিস, তাই তো কিছু বানাইনি। দেখলে তো, তাহলে আজ যদি আমি খালি হাতে আসতাম, তাহলে আমার অনু আর তনু কি খেয়ে যেত? সে আমি কিছু একটা বানিয়ে দিতাম। তুমি তো রান্না করোই, একবেলা না হয় না করলে। সেই তো ডাল ভাত ছাড়া তেমন কিছুই করতে পারি না। কতদিন ধরে তোদের ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতেও পারি। কথাটা বলতেই একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো মার। মার চোখগুলো ছলছল করছিল। মার কষ্টটা বুঝতে পারছিলাম। আমার সাধ্যের বাইরে তো আমিও কিছু করতে পারছিলাম না। আর একসাথে মাকে এত টাকা দিলে যে মাও সন্দেহ করবে। না পারছি পরিবারের কষ্ট দেখতে, না পারছি কিছু করতে। সংসারের মেয়েগুলো এত অসহায় কেন হয়? কেন মেয়েগুলোর ইচ্ছে থাকা সত্ত্বেও তারা নিজের পরিবারের জন্য কিছু করতে পারে না? গত রাতে খুব ভালো ঘুম হয়েছে, তাই আজ আর ঘুমালাম না। মাকে ঘরের কাছে হেল্প করলাম। মা তো আমাকে কিছু করতেই দিবে না, তাই টুকটাক এটা ওটা করতে লাগলাম। ঘর গুছাতে গুছাতেই ফ্রিজটা খুললাম, দেখি পরিষ্কার করা লাগবে কিনা। ফ্রিজটা খুলতেই বুকের ভেতরটা ধূপ করে উঠল। আমি আমার এতটা বয়সে কখনো দেখিনি আমার ফ্রিজ খালি। আমার মার ফ্রিজ সব সময় ভরা থাকতো। এই খালি ফ্রিজটা দেখে আমার এত কষ্ট হচ্ছে, তাহলে আমার মার না জানি কত কষ্ট হয়। ঘর গোছানো শেষ করে কাপড় পাল্টে নিলাম। চুলগুলো মাথায় তুলে হাত খোপা করতে করতে মাকে ডাকতে শুরু করলাম। মা, ও মা, কোথায় তুমি? কিরে চেঁচাচ্ছিস কেন? বাজারের ব্যাগটা দাও তো। বাজারের ব্যাগ দিয়ে তুই কি করবি? কি করব মানে? বাজার করব। বাজারের ব্যাগ দিয়ে মানুষ কি করে? তুই করবি বাজার? হ্যাঁ, বাজার করব। দাও, এখন বাজারের ব্যাগটা এনে দাও।
মাকে অবাক করে দিয়ে আমি বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। জীবনে কোনো দিন বাজার করিনি, আজ প্রথম বাজারে যাচ্ছি। আমি ছোটবেলা থেকেই দরদামে খুব পাকা, বাবার থেকেই শিখেছি। ব্যাগ ভর্তি বাজার করে বাসায় ফিরলাম। আজ মনটাও ফুরফুরা লাগছে। বাজার করে অনু আর রেনুর জন্য টুকটাক কেনাকাটাও করলাম। ওদের জন্য কিনতে গিয়ে এক পাতা কালো টিপে চোখ পড়ল। দেখি টুনির কথা মনে পড়ে গেল আমার। টিপের পাতাটা টুনির জন্য কিনে ব্যাগে রেখে দিলাম। ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসায় ফিরলাম। আমার হাত ভর্তি বাজার দেখে মা তো তাক লেগে গেল। সে কি রে, তুই তো মনে হয় পুরো বাজারটাই তুলে এনেছি। কই আর বাজার তুলে আনলাম, অল্প কটা জিনিসই তো এনেছি। মাকে এভাবে খুশি দেখে ভালো লাগছে, সাথে কষ্ট হচ্ছে। আমার এখনো মনে পড়ে সেই তো সেদিনের কথা। বাবা ব্যাগ বোঝাই করে বাজার নিয়ে আসতো, আর সেই বাজারের সামনে এই বাজার তো কিছুই নয়। তবু আমার মা আজ কত খুশি। আজ অনেকগুলো দিন পর তার ফ্রিজটা পুরোপুরি না ভরলেও কিছুটা ভরবে ভাবতেই আমার ভেতরটা জুড়িয়ে যাচ্ছে। অনেকদিন পর মার মুখে হাসি দেখলাম। সারা দিন অনু, রেনু আর বাবার সাথে গল্প করে কাটিয়ে দিলাম। অনেকদিন পর মনের মতো একটা দিন গেল আমার। কি রে, সময়ের খেয়াল আছে তোদের? রেনুকে ছাড়, ওর অফিস যেতে হবে যে। মা আর একটু প্লিজ। সে কি কথা, 8টা বাজে প্রায়। আজ এখানেই থাক, আবার কাল খেলবো বলেই আমি উঠে গেলাম। আমার নিজেরও আজ উঠতে মন চাইছিল না। আজ না গেলেও সমস্যা নেই, মানুষটা তো নেই। তবে না গেলে মা যদি সন্দেহ করে, এই রাতে চলে যাওয়াই ভালো হবে। টুনিটাও তো আমার অপেক্ষা করবে। গলির মোড়ে আসতেই দেখি তার গাড়িটা দাঁড়িয়ে আছে। আমি চলে এলাম টুনির কাছে। এতক্ষণে আসার সময় হলো? সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। রাগ করলে? আপনার উপর কি রাগ করতে পারি? আসুন। টুনি আমার হাত ধরে টেনে আমাকে উপরে নিয়ে গেল। খেয়ে আসেননি তো? সন্ধ্যায় খেয়েছিলাম। খেয়েছি শুনে টুনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আর ঘন্টাখানেক গেলে আবার খেতে পারবো। ঠিক আছে, আর যেন না শুনি খেয়ে এসেছেন। আমি টুনির হাত ধরে ওকে পাশে বসিয়ে বললাম, কি করব বলো, মা যে না খেয়ে বের হতে দিতে চায় না। মা? হ্যাঁ মা। ঠিক আছে, তাহলে অল্প খেয়ে আসবেন, কিন্তু আমার সাথেও খেতে হবে। আচ্ছা খাবো। মা শব্দটা শুনে টুনির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। দেখে বুঝতে পারছি ওর ভেতরে কোনো একটা ঝড় বইছে। টুনি? জি। মাকে খুব ভালোবাসো তাই না? মায়ের কথাটা বলার সাথে সাথেই টুনি আমাকে হুট করে জড়িয়ে ধরল। ওর জড়িয়ে ধরার মাঝে অনেক কষ্ট ছিল, যা আমি খুব করে অনুভব করতে পারছিলাম। এই মায়া ভরা হাসি মুখ মেয়েটার মাঝেও অনেকগুলো কষ্ট লুকিয়ে আছে, আর আজ আমি ওর কষ্টগুলোতে নাড়া দিয়ে বসলাম। বেশ অনেকক্ষণ টুনি আমাকে জড়িয়ে ধরে রাখলো। মেয়েটার কান্নাটাও ভারী ভিন্ন। এত কাঁদলো, তবে একটুও শব্দ করলো না, একটা গঙ্গানিও দিল না। আমি টুনির জন্য পানি আনতে উঠতে নিলেই টুনি আমার হাতটা ধরে বলে, শুনবেন আমার মায়ের কথা? আমি টুনির মাথায় হাত রেখে বললাম, হ্যাঁ শুনবো, সব শুনবো বলেই টুনির হাত থেকে হাতটা ছাড়িয়ে ওর জন্য পানি ঢেলে এনে দিলাম। আগে পানিটা খাও। কষ্টে মেয়েটার মুখ দিয়ে পানিও যাচ্ছে না। এক ঢোক পানি খেয়ে টুনি আমার দিকে চোখ তুলে তাকায়। কি মায়া সেই চাহনিতে। জানেন, আমার মা না দেখতে আপনার মতো ছিল। আমি আপনার মাঝে আমার মাকে দেখতে পাই। ও আমার মাঝেও ওর মাকে দেখতে পায়। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। টুনিটা আমার অনুর বয়সী, তাই এখন টুনির মাঝে আমি আমার অনুকেই দেখতে পাচ্ছি। টুনি বলতে শুরু করলো, আমার মার বাবা আমার মাকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। আমার মা না অনেক রূপবতী ছিল না, তবে মায়াবতী ছিল। আমার মায়ের গায়ের রং দুধে আলতো ছিল না, তবে একবার দেখলে আবার তাকাতো মায়ের দিকে। ঠিক অবিকল আপনার চোখের মতো ছিল আমার মায়ের চোখগুলো। বিয়ের বছর পরেই মার কোল জুড়ে আসলাম আমি। খুব শখ করে মা আমার নাম দিয়েছিল টুনি। বাবার সাথে মায়ের সম্পর্ক ভালোই ছিল, কখনো কোনো ঝগড়া দেখিনি। একদিন মাঝরাতে মায়ের চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমার দাদির সাথে অন্য ঘরে ছিলাম। আমি মার চিৎকার শুনে উঠতে চাইলে দাদি আমাকে বাধা দেয়। তবু
আমি দাদির বাধা উপেক্ষা করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে দাওয়ায় চলে এলাম। এসেই দেখি অন্য পাশে মায়ের ঘরের দাওয়ায় মা বসে কাঁদছে। বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের আর্তনাদ শুনতে লাগলাম। মা বলছিল, আপনি যাইয়েন না, আমার কথা শুনেন, যাইয়েন না আপনি। আমি ওইটুকু মানুষ, কি বা বলতাম। পা টিপে টিপে মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। মা আমাকে জড়িয়ে ধরলো। তারপর কয়েকদিন বাবাকে দেখিনি, কোথায় ছিল জানি না। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বাজান কই গেছে, আহে না কি লেগা? আমার পরনটা বাজানের লেগা কেমন কেমন করে মা। মা আমাকে জড়িয়ে ধরে শুধু কাঁদে। জানি না রে মা, তোর বাপে কই গেছে। আমার কপাল পুড়ছে রে মা, আমার কপাল পুড়ছে। ওই সময় বুঝিনি কপাল পোড়া জিনিসটা কি। তখন বুঝিনি আমার মার কপাল কিভাবে পুড়লো। আমি মার কপালে তাকিয়ে দেখলাম মার কপালে তো কোনো পোড়া দাগ নেই। তাহলে মা কেন বলল তার কপাল পুড়েছে? ওই সময় ব্যাখ্যা চাওয়ার চাইতে আমার মায়ের চোখের পানি মুছে দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তাই আমি আর মার কাছে জানতে চাইনি, মা গো, কপাল পোড়া কি জিনিস? তার কিছুদিন পর বাবা আসলো। বাবাকে দেখতে বিধ্বস্ত লাগছে। তখন এত কিছু আমি বুঝি না। আমি তো আমার বাবাকে দেখেই খুশি হয়ে চিৎকার করে উঠলাম, মা বাজান আইছে। চিৎকার করতে করতে বাবার কাছে দৌড়ে গেলাম। বাবা আমাকে কোলে তুলে চুমু খেলেন। মা কলপারে পানি তুলছিলেন। কলস ফেলে মাও দৌড়ে এসে দাওয়ায় দাঁড়ায়। বাবা কাছাকাছি আসতেই বলে উঠলেন, আপনি আইছেন? আহারে, চোখ মুখখান হুগাই গেছে। আপনি কলপারে যান, আমি আপনার লাগে গামছা লইয়া আহি। গোসল দিয়া গরম ভাত খাইবেন। তারপরের কয়টা দিন বাবাকে মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করতে দেখিনি, আর ঝগড়াও করতে দেখিনি। তারপর একদিন, মফিজ মিয়া বাড়ি আসনি? ও মফিজ মিয়া বাড়ি আসনি? কে ডারে ডাকে? আরে মিয়া, আমি জব্বার আলী। আরে জব্বার মিয়া যে, আহো মিয়া বাড়ির ভিতরে আহো। ও টুনির মা কই গেলা? জব্বার মিয়ার লাইগা দানা পানির ব্যবস্থা করো। না না, দানা পানি অন্যদিন হইব। আজকে একটা দরকারি কামে আইছি। কি কাম কও মিয়া? জব্বার আলী ফিস ফিস করে বাবাকে বলল। একদল বড় পার্টি আইছে। কথাটা বলেই তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। আমি পাশেই দাঁড়িয়েছিলাম। এদিকে আহো। জব্বার কাকা বাবাকে সাইডে নিয়ে গিয়ে কি যেন বলল। বাবা তাকে বিদায় করে দিয়ে তড়িঘড়ি করে ঘরে গেলেন। ও টুনির মা ট্যারাঙ্কের চাবিটা দাও তো। বাবার যেন তর সইছিল না। মা রান্নায় ব্যস্ত ছিল। বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। মার আঁচল থেকে চাবিটা নিয়ে আবার ঘরে যায়। শুধু ট্রাঙ্ক খোলার খট করে শব্দ পেলাম। কি করলো কিছুই জানি না। মাকে চাবিটা দিয়ে একটু কাজ আছে বলে বাবা চলে গেল। মা পিছন থেকে চিৎকার করতে লাগলো, আপনি খাইবেন না? রাইতে আইয়া খামু। সেদিন অনেক রাতে বাবা বাড়ি ফেরে। বাবার মুখ চোখ কেমন যেন লাগছে দেখতে। বাবাকে দেখেই মা আমাকে বলল, মা যাও, দাদির লগে গিয়া ঘুমায় পড়ো। আমি বের হতে হতে শুনলাম, আপনি হাত মুখ ধুয়ে আহেন, আমি ভাত বাড়ি আপনার লাইগা। না ভাত খামু না। কেন খাইবেন না? কি হয়েছে আপনার? খামু না কইছে খামু না, এত প্রশ্ন করস কেন? আমি দাদির কাছে চলে এলাম। তাও আমার ঘুম আসছিল না। পরে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আবার মাঝরাতে মার আর্তনাতে আমার ঘুম ভেঙে গেল। মা চিৎকার করে কাঁদছে। ওইটা নিয়েন না, ওইটা টুনির লাইগা বানাইছি। আপনার আল্লাহ দোহাই লাগে, ওইটা নিয়েন না। তখনও বুঝিনি বাবা কি নিয়ে যাচ্ছে আর মা কেন বাধা দিচ্ছে। মা সারা রাত কান্না করলো। পরের দিন দুপুরের দিকে বাবা বাড়ি ফিরলো। মা চুপ করে বসেছিল। ওই ভাত দে, খিদা লাগছে। মা বাবার কথার জবাব দিল না। কিরে কথা কানা যায় না? ভাত দিতে কইলাম না? ও মা, বাজান ভাত খাইতে চায়, বাজানরে ভাত দাও। ভাত নাই? ভাত নাই কেন? আমি কি খামু? মা রাগ চোখে বাবার দিকে তাকায়।
আমার জিনিস ফিরিয়ে দেন, নাইলে আপনার লেগে কোনো বাদ নাই। মার কথা শুনে বাবার রাগে যেন রক্ত টকবক করতে লাগলো। বাবার রাগে মার চুলের মুঠি ধরে, কি কইলি তুই? তোর এত বড় সাহস? আমারে ভাত দিবি না? তোরে বান্দি রাখছি কেন? এত বড় সাহস তোর? তোরে আজকে মাইরাই ফেলামু। বলেই বাবা মাকে মারতে লাগে। মা চিৎকার করতে থাকে। এই মাফিস, কি করছো? কি মাইয়াডা মইরা যাইবো তো, স্যার কইলাম স্যার। বাবা মাকে ছুঁড়ে ফেলে চলে গেল। তারপর দুদিন বাবা বাড়ি ফেরেনি। দুদিন পর বাবা বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে আর শান্তি ফিরল না। অশান্তি যেন প্রতিবেলায় লেগেই আছে। মার প্রতি বাবার অত্যাচারগুলো বাড়তেই থাকলো। প্রায় প্রতিদিনই বাবা মায়ের গায়ে হাত তুলতো, মাকে মারতো। এর মাঝেই আমার দাদিটা মরে যায়। মা সারাদিন কান্না করত। আমাকে দেখার মতো কেউ থাকলো না। আমার মাটা দুঃখের অতল সাগরে ভাসতে থাকলো। আমি জানি না কেন এমন হচ্ছে, কেন আমার বাবাটা এমন বদলে গেল। মার কোলে শুয়েছিলাম, জিজ্ঞাসা করলাম, মা, ও মা। কি মা? বাজানের কি হয়েছে মা? বাজান কেন আমাগো আগের মতো ভালোবাসে না? কও না মা, কেন ভালোবাসে না বাজান? কি হয়েছে বাজানের? মার বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। কিছু বললেন না। প্রতিনিয়তই বাবার টাকার জন্য মার গায়ে হাত তুলে। পরের দিন বাবার সাথে একজনকে নিয়ে বাড়ি ফিরলেন। সে কে জানি না। আমি আড়ালেই ছিলাম। বাবাকে দেখলে দৌড়ে যাই না। বাবা আগের মতো আদর করে কোলে নেয় না। বাবাকে দেখলে ভয় লাগে। সেদিন কি হতে চলেছে তা আমার জানার বাইরে ছিল। ওই দিনই যে আমাদের জীবনটা এভাবে পাল্টে যাবে ভাবতেই পারিনি। আমি বাইরে থেকে মার চিৎকার আর আর্তনাদ শুনতে পেলাম। কি করেন আপনি? আপনার মাথা ঠিক আছে নি? চুপ, একদম চুপ। যা কই তা হুন, না হলে মাইরা ফেলামু তোরে। আপনার আল্লাহর দোহাই লাগে, এই কথা কইেন না, আল্লাহর গজব পড়বো। বেশি কথা কইলে তোরে টুনিরেও বেঁচে ফেলামু। পরে বুঝতে পারলাম বাবা জুয়ার নেশায় সব টাকা পয়সা শেষ করে ফেলেছে। শেষ পর্যন্ত আমার মাটাকে ওই লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। মা চিৎকার করে বলতে লাগলো, যা টুনি, পালায়া যা মা, ওই অমানুষটা তোরে বেচা ফেলাইবো। যা মা, বাইগা যা, ওরা তোরে বাঁচতে দিব না মা, পালায়া যা। আপনার দোহাই লাগে, আমার টুনিরে ছাইরা দেন, ওরে ছাইরা দেন। বাবা আমার দিকেই আসছিল। আমি মার কথা শুনে দৌড়াতে লাগলাম। কোথায় যাচ্ছি নিজেও জানি না, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। অনেক দূরে চলে এসেছি। সামনে বিশাল নদী, আর পথ নেই। একবার পেছনে তাকিয়ে বললাম, মা, মাগো। মাগো বলতেই টুনির চোখ মুখ বেয়ে পড়া পানিগুলোর স্রোতটা যেন আরো বেড়ে গেল। আমি স্পষ্ট দেখছি আমার অনু কাঁদছে। টুনি আবার বলতে শুরু করলো, মা, মাগো বলেই আমি সামনের বিশাল লঞ্চটায় উঠে পড়লাম। কোথায় যাচ্ছি কিছুই জানি না, শুধু জানি মা বলেছে পালা যা টুনি, তাই আমি পালাচ্ছি। মা আমাকে বাঁচার জন্য পালাইতে বলছিল, তাই আমি পালাচ্ছি। ধু ধু পানি চারিদিকে, হুইসেল দিয়ে লঞ্চ চলছে আপন গতিতে। একটা সময় এসে থামলো। একে একে সবাই নামছে, কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি এত মানুষের ভিড়ে আমার মাকে খুঁজতে লাগলাম। মা, মাগো তুমি কই মা? ও মা, তুমি কই? মাগো, হাজার মানুষের ভিড়ের ঠেলায় আমি আগাতে লাগলাম সামনে। সেই সকাল থেকে হেঁটে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, শুধু হাঁটছি। দিন শেষ হয়ে রাত হলো। ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল চারিদিক। আমার যাওয়ার কোনো জায়গা নেই। এক অন্ধকার গলিতে হাঁটছি। তখনই পিছন থেকে কেউ বলল, কিরে, যাবি নাকি? দাম কত তোর? এক রাতের জন্য কত নিবি? আমি একবার পিছনে ঘুরে দেখে সামনে দৌড়াতে লাগলাম। ওই লোকটাও আমার পিছু পিছু দৌড়াতে লাগলো। কিরে, দৌড়াচ্ছিস কেন? কত নিবি বল না। অন্ধের মতো
দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, তখনই একটা গাড়ির সামনে গিয়ে পড়লাম। আল্লাহ হয়তো আমার ভাগ্যে মৃত্যুর চাইতে ভালো কিছু লিখে রেখেছিল। গাড়ি থেকে একজন ফেরেশতা নেমে এলেন। হ্যাঁ, সে আমার জন্য ফেরেশতা। আমি তার পিছনে গিয়ে বললাম, আমারে বাঁচান। সে বলল, পিছনে দাঁড়া, আমি দেখছি। সেদিনের সেই ফেরেশতাটা আর কেউ নয়, আমার স্যার, আমার আরেকটা বাবা, যে সেই রাতে শুধু আমার সম্মানই বাঁচায়নি, আমাকে দিয়েছেন নতুন একটা জীবন। এখান থেকে উদ্ধার করে নিয়ে এলেন আমাকে এই বাড়িতে। এই বাড়ির একজন সদস্য হয়ে গেলাম। সেদিনের পর থেকে আজ 8 বছর ধরে মার বুকে যাই না। কত শত রাত কাটলো আমার মাকে ছাড়া, মায়ের বুক ছাড়া, মায়ের কোল ছাড়া। আমার জীবনের 8টা বছর মাকে ছাড়াই কাটলো। মার কোনো ছবিও নেই আমার কাছে, তবুও আজও মার চেহারাটা স্পষ্ট দেখতে পাই আমি। সেদিন যখন প্রথম আপনাকে দেখলাম, আমি 8 বছর পর আমার মাকে দেখলাম। সেটা স্বপ্নে নয়, বাস্তবতায়, আপনার মাঝে। এই হলো আমার মায়ের গল্প। আমি মুগ্ধ হয়ে টুনির কথা শুনছিলাম। টুনির প্রতিটা কষ্টের মাঝে নিজেকে হারিয়ে ফেলছিলাম। আজ নিজের কষ্টগুলোর বাহিরে কারো কষ্টগুলোকে এতটা কাছ থেকে অনুভব করলাম। এখন মেয়েটা অনেকটাই শান্ত হয়েছে। আমার দিকে তাকিয়ে টুনি একটা হাসি দিল, একটা প্রশান্তির হাসি। মনে হয় এতদিনের সব জমানো কথাগুলো বলতে পেরে মেয়েটা নিজেকে হালকা অনুভব করছে। কথায় কথায় যে কখন এতটা সময় পার হয়ে গেছে দুজনের একজনও খেয়াল করিনি। টুনি উঠে যেতে নিলেই আমি পেছন থেকে ডাক দিলাম, টুনি। টুনি পিছন ফিরে তাকালো। জি। মাকে দেখতে ইচ্ছে করে না? টুনি দ্রুত গতিতে ঠিক একদম আমার কাছে এসে বসে বলল, খুব করে। কি মায়া মেয়েটার কথায়। যাবে মায়ের কাছে? আমার মায়ের কাছে? যাবে। মার কাছে যাব? হ্যাঁ, আমি নিয়ে যাব তোমাকে। তোমার মায়ের কাছে যাবে তুমি। টুনি আর কথা বলতে পারলো না। আমাকে জড়িয়ে ধরে আবার হাউমাউ করে কান্না করতে থাকলো। আমি ওকে বাধা দিলাম না, কারণ আমি জানি যখন বুকের ভিতরে কষ্টটা বেশি থাকে তখন একমাত্র কান্নাই মানুষকে হালকা করতে পারে। আর এই মেয়েটা তো 8টা বছর বুকের ভিতরে কষ্টগুলোকে লালন করেছে। বেশ কিছুটা সময় পর টুনি নিজেই থামলো। অনেক সময় হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়েন, আমি যাই। আমি টুনিকে বাধা দিয়ে বললাম, অনেকদিন তো মার সাথে ঘুমাওনি, আজ না হয় এই মায়ের সাথে ঘুমাও। টুনি অবাক নয়নে আমার দিকে তাকিয়ে রইল, যেন অনেক কিছু বলতে চায় কিন্তু পারছে না। টুনি ঘুমিয়ে আছে। আমার আজ আর ঘুম আসবে না। হয়তো টুনির কষ্টগুলো আবার আমাকে নাড়া দিয়েছে। আজকে নিজের জন্য নয়, ওই মেয়েটার জন্য বুকটা হাহাকার করছে আমার। ওইটুকু একটা মেয়ে কিভাবে থাকলো মাকে ছাড়া? আমি তো কখনো মাকে ছাড়া একবেলাও থাকার কথা ভাবতে পারি না। আর এইটুকু মেয়ে জীবনের সবচাইতে প্রয়োজনীয় সময়ে মাকে পাইনি। টুনি ঘুমিয়ে পড়ার পরেই উঠে বারান্দায় এসে দাঁড়াই আমি। মনে মনে মানুষটার জন্য অন্যরকম এক অজানা অনুভূতি অনুভব করতে লাগলাম। জানি না কিসের অনুভূতি, তবে খুব করে অনুভব করছি। সেদিন রাতে টুনিকে বাঁচানো, ওই রাতে আমাকে অন্য কারো কাছে যেতে না দেয়া, কি যেন টানছে আমাকে তার দিকে। তবু কিছু প্রশ্ন খুব তাড়া করছে আমাকে। ওই পাষণ্ড লোকটার মাঝেও একজন ভালো মানুষ বিরাজ করে, তাহলে সে কেন কখনো টুনিকে ওর মায়ের কাছে নিয়ে যায়নি? এমন নানা রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো জবাব খুঁজে পাচ্ছি না। অনেকগুলো কথা ভাবতে ভাবতেই রাত পার করে ফেললাম। আজ আবার ভোর হওয়া দেখলাম, আমার শখের ভোর হওয়া। রাত থেকে হুট করেই যখন চারিদিকে আলো ছড়ায় তা দেখতে আমার খুব ভালো লাগে। আজ আবার ভোর দেখলাম। বাসায় যাওয়ার সময় হয়ে গেল। প্রশ্নগুলো তাড়া করছে, তাই থাকতে না পেরে টুনিকে আবার জিজ্ঞেস করে বসলাম, একটা কথা বলি? একটা কেন, হাজারটা বলেন। তোমার স্যার তোমাকে কখনো নিয়ে যেতে চায়নি তোমার মায়ের কাছে? টুনি আমার কথা শুনে হেসে দিল। হাসছো যে? কতবার বলেছে, তবে আমার সাহস হয়নি সব বলতে, তাই কখনো বলা হয়নি, আর মায়ের কাছে যাওয়া হয়নি। আমি আজ আসি তাহলে। বলছি কি, স্যার নেই, এই সময়ে যাওয়াটা কি ঠিক হবে? যদি জানতে পেরে রাগ করেন? তাকে বলো আমি তার সাথে কথা বলবো। আমি আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসলাম।
সকালে আমাকে দেখলেই মায়ের মুখে হাসি ফুটে ওঠে। আজ এসে বাবাকে জাগ্রত পেলাম। অনেকদিন পর বাবার পাশে বসে সকালে চা খেলাম। জানি না, হয়তো দিনের শুরুটা ভালো হবে। মা, আমি একটু শুয়ে পড়লাম, ক্লান্ত লাগছে আমার। সারা রাত জেগেছিস, ক্লান্ত তো লাগবে, তুই ঘুমিয়ে নে। আমি বিছানায় এসে গা এলিয়ে দিলাম। ছোটবেলা থেকেই আমি কোলবালিশ ছাড়া ঘুমাই না, তাই কাত হয়ে কোলবালিশটা জড়িয়ে ধরলাম। চোখটা লেগে আসছে, তখনই ফোনটা বেজে উঠল। আমার একদম ফোন ধরতে ইচ্ছে করছে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও ফোনটা ধরলাম, তবে চোখ খুলিনি, তাই নম্বরটাও দেখিনি। কণ্ঠ শুনলে বুঝতে পারবো কে। হ্যালো রেনু, আমি অয়ন, অয়ন চৌধুরী বলছি। হ্যালো রেনু, শুনছো? আমি চুপ করে রইলাম। রেনু? উনি এমন ভাবে রেনু বলে ডাকলেন যেন কত চেনা সে ডাক, কত প্রিয় তার ডাকের সুর। তার রেনু ডাকটা খুব ভালো লাগছে শুনতে। ইচ্ছে করছে আমি চুপ করেই থাকি, সে রেনু রেনু বলে ডাকতেই থাকুক আর আমি শুনতেই থাকি। রেনু, কথা বলবে না? জি। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই প্রথম আমি তাকে কোনো প্রশ্ন করলাম, তার সাথে কথা বললাম। তার সাথে তো সেভাবে কথা বলার কোনো প্রয়োজন হয়নি আমার। আমিও ভালো আছি। হুম। রেনু? জি। টুনি বলল তুমি কিছু বলতে চাও, কোনো সমস্যা হয়েছে কি? টুনির সাথে কখন কথা হয়েছে? মাত্রই, শুধু বললো তুমি কিছু বলতে চাও। আমি কিছু বলতে চাই শুনেই সাথে সাথে ফোন দিয়ে দিলেন। হয়তো গুরুত্বপূর্ণ কিছু, তাছাড়া তো রেনু কথা বলে না। আমার কথা না বলাটাও সে লক্ষ্য করেছে, এতটা কাছ থেকে লক্ষ্য করেছে লোকটা আমাকে, অথচ আমি বলতেও পারি না। আমি কিছু বলবো শুনেই ব্যাকুল হয়ে গেছেন। তার কণ্ঠ আমি স্পষ্ট ব্যাকুলতা অনুভব করতে পারছি। কেন এই ব্যাকুলতা তার? বলো না, কি বলবে? আমি টুনিকে ওর মায়ের কাছে নিয়ে যেতে চাই, তাই আপনার অনুমতি চাই। টুনিকে ওর মায়ের বুকে ফিরিয়ে দিতে চাই। কবে যাবে? কালই। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর কিছু না। দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করলাম, তারপর সেই বলল, রেনু, জি। যদি সম্ভব হয় টুনির মাকে সাথে করে নিয়ে এসো। টুনিকে ছাড়া আমার বাড়িটা মরুভূমি হয়ে যাবে। নিয়ে আসবো। রাখছি তাহলে। জি, রাখুন। রেনু, জি। বলছি, সত্যি ভালো আছো? হুম, সত্যি ভালো আছি। আচ্ছা বেশ, রাখছি। এবার আর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে ফোনটা রেখে দিল। আমি কিছুক্ষণ নাম্বারের দিকে তাকিয়ে রইলাম। নাম্বারটা একটা অদ্ভুত নামে সেভ করে ফোনটা পাশে রেখে শুয়ে পড়লাম আবার। অদ্ভুত নাম, রহস্য, কারণ মানুষটা আমার কাছে একটা রহস্য। আমি তাকে বুঝে উঠতে পারছি না। চোখ বন্ধ করতেই শুনতে পেলাম, রেনু, আমি অয়ন, অয়ন চৌধুরী বলছি। সত্যি ভালো আছো? রেনু, রেনু, বারবার আমি তার ওই রেনু ডাকটায় হারিয়ে যাচ্ছিলাম। তার প্রতিটা ডাক, প্রতিটা কথা যেন বলছিল সে আমার কত দিনের চেনা, কত আপন মানুষ, যেন মানুষটা আমার আত্মার সাথে জড়িয়ে আছে। ঘুম থেকে উঠেই ছাদে পায়চারি করতে লাগলাম। তাকে তো বলে দিলাম আমি টুনিকে নিয়ে কালই যাব, কিন্তু মাকে কি বলবো? টুনিকে নিয়ে যাওয়া মানে কম হলেও একদিনের ব্যাপার, রাত হলে কিছু বলা লাগতো না, কিন্তু দিনের কথা কি বলবো? পড়ে গেলাম মহা চিন্তায়। আমি যখন খুব বেশি চিন্তায় থাকি তখন এভাবে পায়চারি করি, এটা বাসার সবাই জানে, তাই ভয়ও লাগছে কেউ দেখে ফেললেও বুঝে যাবে আমি কিছু একটা নিয়ে চিন্তা করছি। আপু, হঠাৎ করে অনুর ডাকে চমকে উঠলাম আমি। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, আমার এখন হয়েছে সেই অবস্থা। হ্যাঁ অনু, তুই? আপু, তুমি কি কিছু নিয়ে খুব চিন্তিত? না, কই না তো। না বললেই তো হলো না, তোমাকে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা তো হয়েছে। আরে না, কিছু না। না হলেই ভালো। আচ্ছা, যে জন্য এসেছিলাম, তোমার ফোন বাজছিল, উঠিয়ে দেখি তমা আপু, কিন্তু রিসিভ করার আগেই কলটা কেটে গেল। অনু আমাকে ফোনটা দিয়ে চলে গেল। আমার মুখে রাজ্যের হাসি ফুটে উঠল। তমা আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার সাথী, আমার সব বিপদের সঙ্গী, আমার সব ভালো মন্দের পরামর্শদাতা। ঠিক আমি বিপদে আছি তাই ও বুঝে গেছে। ওর কথা ভাবতে ভাবতেই আবার ফোনটা বেজে উঠল। হ্যালো। তোর হ্যালো ট্যালো রাখতো, আগে সত্যি করে বলতো তুই কেমন আছিস? আমি? কেন, আমি তো ভালো আছি। তোর এই হেলিপনার উত্তর চাইনি, সত্যিটা বল। আরে বাবা, সত্যি বলছি, আমি ভালো আছি। সত্যি তো? সত্যি সত্যি সত্যি,
এবার হলো? না, হলো না, তাও মেনে নিলাম। কেমন আছিস তুই? ভালো না, একদম ভালো না। কেন, কি হয়েছে? পরপর 2 দিন তোকে নিয়ে বাজে স্বপ্ন দেখলাম, এরপর কিভাবে ভালো থাকি বল? আমি ওর কথা শুনে হেসে দিলাম। দেখ, তুই একদম হাসবি না, তোর হাসি দেখলে আমার গা জ্বালা করে। আমি আরো জোরে হেসে দিলাম। এবার তমাও আমার হাসি শুনে হেসে দিল। দুজন অনেকদিন পর মন খুলে হাসলাম। ছোট বাবা কেমন আছে রে? বাবা এখন অনেকটাই ভালো আছে। উঠতে পারে? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। না রে। ডাক্তাররা কি বলে? নতুন কিছু বলেনি আর। তোমার বাবা ছোটবেলায় মারা যায়। সেই ক্লাস 1 থেকে আমরা একসাথে পড়ি। ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন। তোমা ছোটবেলা থেকেই আমার বাবাকে ছোট বাবা বলে ডাকতো। 1 বছর আগেই ওর বিয়ে হয়ে যায়। তোমার বরটাও অনেক ভালো, সিলেট থাকে ওরা। তুই কি আমাকে কিছু বলবি? তুই কিভাবে বুঝলি? এত বুঝাবুঝি রেখে কি বলবি সেটা বল। না, মানে একটা হেল্প লাগবে। কি হয়েছে বল? টাকা পয়সা লাগবে? না, তা না। তাহলে? তোমার বাবা ছোটবেলায় মারা যায়। সেই ক্লাস 1 থেকে আমরা একসাথে পড়ি। ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন। তোমার ছোটবেলা থেকেই আমার বাবাকে ছোট বাবা বলে ডাকতো। 1 বছর আগেই ওর বিয়ে হয়ে যায়। তোমার বরটাও অনেক ভালো, সিলেট থাকে ওরা। তুই কি আমাকে কিছু বলবি? তুই কিভাবে বুঝলি? এত বুঝাবুঝি রেখে কি বলবি সেটা বল। না, মানে একটা হেল্প লাগবে। কি হয়েছে বল? টাকা পয়সা লাগবে? না, তা না। তাহলে? আমি তোমাকে টুনির কথা বললাম, টুনির মায়ের কথাও বললাম। সবকিছুই ভালোভাবে বললাম ওকে। সেটা তো বুঝলাম, এখন কি করতে চাস তুই? আমি টুনিকে টুনির মায়ের কাছে নিয়ে যাব। সেটা তো ভালো কথা, নিয়ে যা, সমস্যা কোথায়? সমস্যা হলো বাসায় কি বলবো। মাকে বললে মা এত দূর যাওয়ার অনুমতি দিবে না, তা আমি জানি। তাহলে কি বলতে চাস? সেটাই তো বুঝতে পারছি না, কি বলবো। বল, আমার কাছে আসবি, আর আমি তমালকেও বলে দিব, ও কাউকে বলবে না। এটা আমাদের 3 জনের মাঝেই থাকবে। সত্যি তোর কথা বলবো? হ্যাঁ, আমার কথা বল। আমার কথা বললে তোকে অনুমতিও দেবে। তা দিবে জানি। তাহলে এত না ভেবে বলে ফেল। ঠিক আছে। আমি জানি তুই কখনো ভুল কোনো সিদ্ধান্ত নিবি না, এইটুকু বিশ্বাস তোর ওপর আমার আছে। আর এটা তো অনেক ভালো একটা কাজ, মেয়েকে মায়ের বুকে ফিরিয়ে নিয়ে যাবি। আমি জানতাম, আর কেউ না বুঝলেও তুই ঠিকই বুঝবি। আর তুই এটা নিয়ে চিন্তায় ছিলি, তাই না? হ্যাঁ, আর তুই সেটাও বুঝে গেলি। না বুঝে কি উপায় আছে বল? তোর সাথে তো আমার আত্মার সম্পর্ক। আমার কিছু হলে যেমন তুই টের পেয়ে যাস, সেভাবেই তোর কিছু হলে আমিও বুঝে যাই। তবে একটা কথা। কি কথা বল? টুনির সাথে তোর পরিচয় কিভাবে হলো? মনে মনে এই ভয়টাই পাচ্ছিলাম আমি। তমা যদি জানতে চায় আমি টুনিকে কিভাবে চিনি, তাহলে কি বলবো? আর মিথ্যাও তো বলতে পারবো না। মিথ্যা বললেই তমা ধরে ফেলবে। ও আমাকে খুব ভালো করেই চেনে। কি রে বল? কাজের মাধ্যমে। তোর কলিগ? কলিগ না ঠিক। তাহলে? আমার বসের হাউস অ্যাসিস্ট্যান্ট। আমার বস সে রাতে টুনিকে বাঁচায়, ওকে আশ্রয় দেয়, ওর লালন পালন করে। এমনি মেয়েটাকে খুব যত্নে আদরেই রেখেছে। দেখছিস, এমন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো আছে। সে নিঃসন্দেহে অনেক ভালো একজন মানুষ। প্রতিটা মানুষ যদি তার মতো হতো, পৃথিবীটা আরো সুন্দর হতো। না হলে যে টুনিটা সে রাতে এই আলোকিত দুনিয়ার অন্ধকার রূপটার সাথে পরিচিত হয়ে যেত, অন্ধকার জগতে একজন টুনির সংখ্যা বেড়ে যেত। হ্যাঁ রে, মনে মনে তমার মুখে ওই মানুষটার প্রশংসা শুনে ভালোই লাগছে। শুধু তো টুনিকে নয়, আমাকেও বাঁচিয়েছে মানুষটা। আমার জীবনের অন্ধকার দিকটাও তো কেবল তাকে ঘিরে। সে তো আমাকে অন্য কোনো অন্ধকারে আচ্ছন্ন হতে দেয়নি। আর তমাকেও মিথ্যা বলতে হলো না। তার সাথে তো আমার কাজের সম্পর্কই, হয়তো শুধু ডিটেলসটা ভিন্ন। থাক না কিছু কথা সবার কাছে অজানা হয়ে। সবাই না হয় অন্ধকারের আলোকিত দিকটাই দেখলো, আর আমি অন্ধকার দিকটা দেখলাম। সেই থেকে বাবার পাশে বসে আছি। প্রতিদিনের তুলনায় আজ কথা একটু কম বলছি। রেনুমা, জি বাবা, বলো। তুই কি কিছু বলবি? কেন বাবা? না মানে। এত সংকোচ কেন? মা বল, কি বলবি? তনু আমাদের সাথে ছিল। তনু যা তো, মাকে পাঠিয়ে তুই অনুর কাছে যা। তনু গিয়ে মাকে পাঠিয়ে দিল। কি রে, ডাকছিস? কিছু বলবি? এখানে আসো, বসো। কি হয়েছে? বলি মা বাবার দিকে তাকালো। বলছি কি, আমার তোমার সাথে কথা হয়েছে। আমি 2-3 দিনের জন্য ওর কাছে যেতে চাই, যদি তোমরা অনুমতি দাও তো।
তোমার কাছে যাবি, ভালো কথা। যা, এটা বলতে এত সংকোচ কেন? না মানে এ সময় যাওয়াটা ঠিক হবে কিনা তাই ভাবছিলাম আর কি। আমাদের জন্য তো কম করিস না, একটু নিজের কথাও ভাবতে হয় মা। যা, তোমার কাছে কয়টা দিন বেরিয়ে আয়, তোর ভালো লাগবে। তোর উপর দিয়ে তো কম ধকল যায়নি। একটু বিশ্রাম আর রিফ্রেশমেন্ট দরকার তোর। যা, ঘুরে আয়। বাবার অনুমতি পেয়ে আমি মার দিকে তাকালাম, কারণ আমার দুজনেরই অনুমতি প্রয়োজন। মা, তোর বাবা কোনো কিছুর অনুমতি দিলে আমি কি কখনো সেটা না করেছি? তবে আমি ভাবছিলাম কি মা? নতুন চাকরি কোনো সমস্যা হবে না তো? না মা, সমস্যা হবে না। প্রয়োজনে যে কয়দিন থাকবো সে কয়দিন অফ ডেতে কাজ করে পুষিয়ে দিব, তাহলেই হবে। তাহলে তো হয়েই গেল। যা মা, ঘুরে আয়। কবে যাবি? রাতের গাড়িতে যেতে পারলে ভালো হতো, কিন্তু অফিসেও তো লিভ অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে, তাই কাল সকালেই রওনা দিব ভাবছি। তবে আমি একেবারেই বের হব সকালে, আর আসবো না, অফিস থেকে রওনা দিব। বেশি ক্লান্ত হয়ে যাবে না? সমস্যা নেই মা, বাসায় এসে গেলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, যা ভালো মনে করিস। আমি ব্যাগ গুছিয়ে নিলাম। প্রয়োজন না থাকা সত্ত্বেও 4-5 সেট ড্রেস আর কিছু যাবতীয় জিনিস নিয়ে নিলাম, না হলে আবার মা সন্দেহ করবে। আমি বাবা মাকে বলে বিদায় নিয়ে নিলাম। বের হওয়ার আগে বাবা আমার কপালে চুমু দিয়ে দিলেন। তোমাকেও আমি সব জানিয়েছি। বাবা মা কেউই তোমাকে কল দিয়ে জিজ্ঞেস করবে না জানি। আমার পন্থাটা হয়তো ভুল হতে পারে, তবে আমি জানি আমি খারাপ কিছু করছি না। টুনিকে ওর মায়ের কাছে নিয়ে যাচ্ছি। গলির মোড়ে আসতেই দেখি কালো গাড়িটা দাঁড়িয়ে আছে। যে আমাকে প্রতিদিন দিয়ে যায় নিয়ে যায় তার নাম রতন। তেমন কোনো কথা হয়নি এই কয়দিনে রতন ভাইয়ের সাথে আমার। ম্যাডাম, কাল কখন যাবেন বলে দিলে আমি সেই হিসেবে সব ব্যবস্থা করে নিতাম। আপনাকে কে বললো? স্যার ফোন দিয়েছিল। রতন ভাই? জি ম্যাডাম। আমরা কি আজ রাতে যেতে পারি না? রাতে যাওয়া যায়, তবে টিকিট কাটা হয়নি যে, আর এখন পাবো কিনা তাও ঠিক নেই। একটু চেষ্টা করে দেখবেন? ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে দেখছি কি করা যায়। আমাকে দেখেই টুনি আমার কাছে ছুটে এলো। আমি হাসি মুখে বললাম, তৈরি হয়ে নাও টুনি, আমরা তোমার মায়ের কাছে যাব। টুনি কিছু বলল না, তবে আমি টুনির চোখে স্পষ্ট হাসি দেখতে পেলাম। মানুষ যখন মন থেকে খুশি হয় তখন তার চোখগুলো হাসে, ঠিক যেমন এখন টুনির চোখগুলো হাসছে। হয়তো আমি সত্যি ভালো কিছু করছি, তাই তো টিকিটের ব্যবস্থাও হয়ে গেল। আমি টুনি আর রতন ভাইকে সাথে নিয়ে রওনা দিলাম রহমতগঞ্জের উদ্দেশ্যে। টুনির গ্রামের নাম রহমতগঞ্জ। 8 বছর পর আবার সে পথে লঞ্চ চলতে শুরু করেছে, তবে আজ পথের দিক ভিন্ন। আজ কোনো মেয়ে তার মায়ের কাছ থেকে আলাদা হবে না। আজ হারিয়ে যাওয়া মেয়ে তার মায়ের বুকে ফিরে যাবে। তাই আজ নিশ্চুপ রাতে লঞ্চের হুইসেলটা শুনতেও ভালো লাগছে। আমি পাতলা একটা শাল গায়ে দিয়ে কেবিনের বাহিরের বারান্দায় দাঁড়িয়ে রাতের নদী দেখছি। নদীটা শান্ত, একদম শান্ত। পানির এক ফোঁটা শব্দও নেই। পানির সাথে তাল দিয়ে প্রকৃতিও শান্ত হয়ে আছে, যেন একে অপরের সাথে অভিমান করে চুপ করে আছে, কথা বলছে না। তবে তাদের মান ভাঙাতে বাতাস হৈ হৈ করে কথা বলছে। বাতাসের প্রতিটা স্পর্শ আমাকে ছুঁয়ে যাচ্ছে। আমার দৃষ্টি অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, সেই দিগন্তের দিকে। ভোর হতেই লঞ্চ ঘাটে ভিড়ে। টুনি ঘুমাচ্ছে। ঘুমন্ত টুনিকে দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগছে। কেউ বলতেই পারবে না এই ছোট্ট মেয়েটা এতগুলো বছর নিজের জীবনটাকে একাই গুছিয়ে রেখেছে। আমি টুনির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ঘুমের মাঝে টুনির মুখে একটা আলতো হাসি ফুটে উঠল। টুনি ঘুমের মাঝে বলে উঠল, মা। আমারও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। টুনির মুখে মা ডাকটা শুনতে খুব ভালো লাগছে। টুনিকে ডাক দিলাম, টুনি, মায়ের কাছে যাবে না? মায়ের কথা শুনে টুনি ধরপড়িয়ে উঠল। মা? মা কোথায়? লঞ্চ ঘাটে ভিড়ে গেছে। মায়ের কাছে চলে এসেছি। আর একটু পথ বাকি। আমরা লঞ্চ থেকে নামলাম। নামতেই টুনি থমকে গেল। কি হলো? টুনি আমাকে দেখিয়ে বলল, এখান থেকেই আমি আমার মায়ের থেকে দূরে চলে গিয়েছিলাম 8 বছর আগে। আজ আবার সেখানে দাঁড়িয়ে আছি। আজ আবার মায়ের কাছে ফিরে যাবে। রতন ভাই একটা ভ্যান ভাড়া করলেন। ঘাট থেকে টুনিদের গ্রাম রহমতগঞ্জ প্রায় ঘন্টা 2 পথ। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি। গ্রামের কাদামাটির
একটা মিষ্টি গন্ধ এসে আমার নাকে লাগছে। নানা রকম পাখির ডাক শুনতে পাচ্ছি। ভ্যানে ওঠার পর থেকেই টুনি আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি বুঝতে পারছি টুনির কেমন অনুভূতি হচ্ছে, তাই পরম যত্নে আমি ওর হাতের উপর আমার আরেকটা হাত দিয়ে ধরে রাখলাম। সমস্ত পথ ও আমার হাত ছাড়েনি। টুনির চোখে মুখে উদ্দীপনা। ভ্যানটা একটা মোড়ে এসে বামে যেতে নিলে টুনি চেঁচিয়ে ওঠে, ডানে যান ভাই। আমি বুঝতে পারলাম আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এই মেঠো পথটার শেষ মাথায় এসে ভ্যানটা থামলো। সামনে একটা বাড়ি। টুনি ফ্যালফ্যাল করে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না আমরা টুনির মায়ের কাছে চলে এসেছি। ভ্যান থেকে নামতেই টুনি যেন আর পা চলছে না। টুনি সেখানেই দাঁড়িয়ে আছে, সামনে যাচ্ছে না, হয়তো যেতে পারছে না। আমি টুনির কাঁধে হাত রাখতেই টুনি আমার দিকে তাকায়। যাও টুনি, মা অপেক্ষা করছে যে। আমার কথা শুনে টুনি এক মুহূর্ত অপেক্ষা করলো না। মা, মা গো, আমি আইছি। মা, তুমি কই? মা, মা। মা বলে চিৎকার করে মাকে ডাকতে ডাকতে টুনি বাড়ির ভেতরে দৌড়ে গেল। মা মেয়ের পুনর্মিলনের দৃশ্য দেখার লোভ সামলাতে না পেরে আমিও টুনির পিছনে পিছনে দৌড়াতে লাগলাম। মা গো, আমি আইছি। মা, মা।